তো বন্ধুরা, এই কাহিনী হলো আল্টো নামের এক ছেলের, যার সঙ্গী হলো ভার্মিল নামের এক দানবী। কিন্তু এখানকার মানুষ ডেভিলদের অনেক বড় বিপদ মনে করে, তাই ভার্মিল এখানে একজন মানুষের ছদ্মবেশে থাকে। তবে কিছু মানুষ ভার্মিলের রহস্য জানতে চায় এবং কেউ কেউ তার শক্তি অপব্যবহার করতে চায়। আল্টো কি এই দুই পক্ষ থেকেই ভার্মিলকে বাঁচাতে পারবে? কাহিনীর শুরুতে আমাদের একটি ম্যাজিক হাই স্কুল দেখানো হয়, যেখানে আমাদের প্রধান চরিত্র আল্টো গোল্ড পড়াশোনা করে। বলা হয় যে সে সামানিং ম্যাজিক পরীক্ষায় শূন্য পেয়েছে, কারণ সে এখনো পর্যন্ত কোনো ফ্যামিলিয়ার আহ্বান করতে পারেনি। নিয়ম অনুযায়ী যদি সে কোনো ফ্যামিলিয়ারকে ডাকতে না পারে, তবে সে সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না। শিক্ষক তাকে বলেন যে পাশ করার জন্য অনেকে ছোটখাটো সাধারণ প্রাণীও ডেকে নেয়, তোমার অন্তত সেটুকুই করা উচিত। এরপর আমরা আল্টোর বন্ধু লিলিয়াকে দেখি, যে আল্টোর রেজাল্ট সম্পর্কে জানতে চায়। আল্টো জানায় যে কোনো ফ্যামিলিয়ার ছাড়া সে আর পড়াশোনা চালিয়ে যেতে পারবে না। লিলিয়া এটা শুনে শিক্ষককে উচিত শিক্ষা দেওয়ার কথা বললেও আল্টো তাকে থামিয়ে দেয়। সে বলে তার কাছে আগামীকাল পর্যন্ত সময় আছে, যদি সে তাও কিছু করতে না পারে তবে তার নিজের মধ্যেই হয়তো কোনো সমস্যা আছে। একা থাকাকালীন আল্টো ভাবে যে সে সব রকম প্রাণী ডাকার চেষ্টা করেছে, এবার হয়তো তাকে অদ্ভুত কিছু একটা চিন্তা করতে হবে। ঠিক তখনই সেলফ থেকে একটি বই পড়ে আল্টোর মাথায় লাগে। সে ভাবে আজ ভাগ্যটাই খারাপ, হয়তো ঈশ্বরও চান না সে এই স্কুলে পড়ুক। কিন্তু রাতে বাড়ি ফিরে যখন সে বইটি পড়ে, সে বুঝতে পারে এটি একটি সামানিং ম্যাজিক বুক, তবে সেটা দিয়ে কোন প্রাণী আসবে তা তার জানা ছিল না। এরপর সে একটি ফিল্ড তৈরি করে ম্যাজিক ব্যবহার করতে শুরু করে এবং অবাক হয়ে দেখে যে প্রথমবার তার জাদু কাজ করছে। ঘর ধোঁয়ায় ভরে যায় এবং সে দেখে যে সে ভুল করে একটি মেয়েকে আহ্বান করে ফেলেছে। মেয়েটি আল্টোর কাছে এসে বলে, তুমি নিশ্চয়ই কোনো বিশেষ কারণে আমাকে ডেকেছ, আমি তোমার যে কোনো একটি ইচ্ছা পূরণ করব। আল্টো বলে সে তাকে নিজের ফ্যামিলিয়ার বানাতে চায়। আল্টোর এই ইচ্ছার কারণে মেয়েটির অনুমতি ছাড়াই দুজনের মধ্যে একটি ফ্যামিলিয়ার কন্ট্রাক্ট সই হয়ে যায় এবং আল্টোর হাতে একটি অদ্ভুত চিহ্ন ফুটে ওঠে। এটিই প্রমাণ যে তাদের মধ্যে চুক্তি হয়ে গেছে। মেয়েটি জানায় যে এখন থেকে আল্টো তার মাস্টার। সে আরও জানায় যে সে আসলে একজন ডেভিল এবং আল্টোকে কিস করে তার মানা শুষে নিতে থাকে। সে বলে এই চুক্তির বিনিময়ে সে প্রতিদিন আল্টোর মানা গ্রহণ করবে। এরপর আল্টো তাকে কিছু পোশাক পরতে বললে ভার্মিল বলে, আমাদের সময় এসবের চল ছিল না, তোমরা মানুষরা খুব অদ্ভুত কাজ করো। সে পোশাক পরলেও সেগুলো তার তুলনায় অনেক ছোট হয়। আল্টো তাকে তার সব সমস্যার কথা খুলে বলে। ভার্মিল জানায় আল্টোর কাছে আসলে অনেক শক্তিশালী মানা আছে, যা সাধারণ প্রাণীদের জন্য বিষের মতো। এই অতিরিক্ত শক্তিশালী মানার কারণেই সে অন্য কোনো প্রাণীকে ডাকতে পারছিল না। কিন্তু ভার্মিল এই ধরনের মানাই পছন্দ করে। আল্টোর মনে পড়ে শিক্ষক বলেছিলেন ডেভিলরা খুব শক্তিশালী হয় এবং তারা পুরো দেশ ধ্বংস করে দিতে পারে। সে ভার্মিলকে জিজ্ঞাসা করে, তুমি তো তোমার শক্তি দিয়ে এই চুক্তি ভেঙে দিতে পারতে, তাহলে ভাঙলে না কেন? ভার্মিল বলে চুক্তি ভাঙা তো দূরের কথা, সে চাইলে এখনই আল্টোকে শেষ করে দিতে পারে, কিন্তু সে ওই বইটিতে অনেক দিন ধরে বন্দী ছিল, আর যেহেতু আল্টো তাকে সেখান থেকে বের করেছে, তাই সে আল্টোর কোনো ক্ষতি করতে চায় না। আল্টো যখন তাকে বন্দী হওয়ার কারণ জিজ্ঞেস করে, তখন ভার্মিল জানায় যে অতীতে সে এমন অনেক ভুল কাজ করেছে যা আল্টো কল্পনাও করতে পারবে না। এরপর আল্টো ভার্মিলকে নিয়ে স্কুলে যায়। শিক্ষক বলেন যে দ্বিতীয় বর্ষে ওঠার জন্য আল্টো মরিয়া হতে পারে, কিন্তু কোনো মানুষকে সে ফ্যামিলিয়ার হিসাবে পরিচয় দিতে পারে না। তখন ভার্মিল তাদের চুক্তির চিহ্নটি দেখায়। শিক্ষক অবাক হয়ে বলেন যে তিনি আগে কখনো এক মানুষকে অন্য মানুষের ফ্যামিলিয়ার হতে দেখেননি, তবে মেয়েটির যদি কোনো সমস্যা না থাকে তবে তারও কোনো আপত্তি নেই। এরপর ক্লাসের মধ্যে ভার্মিল আল্টোকে জড়িয়ে ধরে থাকলে শিক্ষক বাধা দেন। ভার্মিল পাল্টা যুক্তি দেয় যে অন্য ছাত্ররা যদি তাদের ফ্যামিলিয়ারদের কোলে নিতে পারে, তবে আল্টো তাকে নিলে সমস্যা কোথায়? শিক্ষকের কোনো উত্তর দিতে পারেন না। কিন্তু অন্যদিকে লিলিয়া এটা দেখে খুব বিরক্ত হয় এবং বলে যে সে ক্লাসে থাকা অবস্থায় তারা এমন আচরণ করতে পারে না। তবে শিক্ষক উল্টে লিলিয়াকেই বাইরে চলে যেতে বলেন। ক্লাসের পর লিলিয়া আল্টোর কাছে গিয়ে তাকে ঝাড়তে শুরু করে এবং জানতে চায় মেয়েটি কে। আল্টো তাকে তার ফ্যামিলিয়ার বলে পরিচয় দেয়। তখন লিলিয়ার রাগে আল্টোর মুখের ওপর নিজের টাই ছুঁড়ে মারে। এর অর্থ হলো সে আল্টোকে ডুয়েল বা যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করছে। সে বলে আল্টো যদি হেরে যায় তবে তাকে তার ফ্যামিলিয়ারকে ছেড়ে দিতে হবে। ভার্মিল জিজ্ঞেস করে তারা কি সত্যিই বিপক্ষকে যা খুশি করতে বলতে পারে। আল্টো জানায় যেহেতু এটা স্কুলের নিয়মের মধ্যে পড়ে, তাই তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে। এরপর ভার্মিল লিলিয়াকে বলে, মনে রেখো যদি আমরা জিতে যাই তবে তোমাকে দিয়ে খুব অদ্ভুত বা পাগলামি কিছু একটা করাবো। এতে লিলিয়া বলে, তুমি এসব কি বলছো, আমরা সবাই একই স্কুলে পড়ি, তবে হ্যাঁ, জেতার পর তুমি যদি এমন কিছু দাবি করো তবে আমাকে তা মেনে নিতেই হবে। এরপর স্কুলের বিভিন্ন জায়গায় পোর্টাল খুলে যায় যাতে সবাই তাদের লড়াই দেখতে পারে। তাদের এই লড়াইটি আকাশের ওপর একটি স্টেজে হওয়ার কথা। সেখানে লিলিয়া হঠাৎ খুব সিরিয়াস হয়ে যায় এবং তার অ্যাঞ্জেল ফেয়ারিকে আহ্বান করে। সে গর্ব করে বলে যে লড়াইয়ে তারা দুজনেই তাদের ফ্যামিলিয়ার ব্যবহার করতে পারবে, আর যেহেতু আল্টোর কোনো আসল ফ্যামিলিয়ার নেই তাই তার জেতার কোনো সুযোগই নেই। কিন্তু ভার্মিল বিরক্ত হয়ে বলে যে এই মেয়েটি বড্ড বেশি বকবক করে। ভার্মিল আল্টোকে রক্ষা
রক্ষা করার জন্য তার সামনে এসে দাঁড়ায়। লিলিয়া তার উইন্ড থ্রো ম্যাজিক ব্যবহার করলে সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটে, কিন্তু সবাই অবাক হয়ে দেখে যে এত ভয়াবহ আক্রমণের পরেও ভার্মিলের বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়নি। ভার্মিল শান্তভাবে বলে, মনে রেখো, আক্রমণটা তুমি আগে শুরু করেছো, এরপর যা ঘটবে তার জন্য তুমিই দায়ী থাকবে। এরপরই ভার্মিল নিমেষের মধ্যে লিলিয়ার সমস্ত মানা শুষে নেয়। লিলিয়া অসহায় হয়ে হার মেনে নেয় এবং আল্টোকে বলে সে যা বলবে সে তাই করতে রাজি। তখন আল্টো বলে, তোমরা দুজনের লড়াই করতে পারবে না, এখন থেকে তোমাদের সব সময়ের জন্য বন্ধু হয়ে থাকতে হবে। তারা একে অপরের সঙ্গে বন্ধুত্বের হাত মেলালেও দেখে মনে হচ্ছিল না যে তারা সত্যি বন্ধু হয়েছে। রাতে ভার্মিল যখন আবার আল্টোর মানা শুষে নিতে থাকে, তখন আল্টো প্রশ্ন করে, আমি এত শক্তিশালী একজন ডেভিল হয়েও আমার মানার ওপর কেন নির্ভর করছো? ভার্মিল থানায় অনেকদিন ওই বইয়ে বন্দি থাকার কারণে সে খুব দুর্বল হয়ে পড়েছে। যদি সে আল্টোর মানা না পেত তবে হয়তো এতক্ষণে সে শেষ হয়ে যেত। আল্টো বলে, আমি না থাকলেও তো তুমি অন্য কারো মানা নিয়ে বেঁচে থাকতে পারতে। ভার্মিল বুঝিয়ে বলে যে আল্টোর মানা সাধারণ মানুষের চেয়ে আলাদা। অন্য কোনো সাধারণ মানুষ যদি তার সঙ্গে এমন চুক্তি করতে যেত তবে চুক্তির সময়ই তার সব মানা শেষ হয়ে যেত এবং সেই মানুষটি মারা যেত। পরের দিন স্কুলে যাওয়ার সময় আল্টো লক্ষ্য করে সবাই ভার্মিলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হঠাৎ তাদের দিকে একটি উচ্চ পর্যায়ের ড্র্যাগন তেড়ে আসে, কিন্তু ভার্মিল এক তুড়িতেই ড্র্যাগনটিকে দূরে পাঠিয়ে দেয়। পরে ক্লাসের সময় আল্টো বলে, তোমার এভাবে ড্র্যাগনটিকে হারানো উচিত হয়নি, কারণ এখন সবাই আমাদের দিকে আরও বেশি করে তাকিয়ে আছে। কিন্তু একটু পরেই আল্টো বুঝতে পারে যে মানুষ আসলে অন্য কোনো কারণেই তাদের দিকে তাকিয়ে আছে। পরের ক্লাসে মিস্টার অবসিডিয়ান বোঝাচ্ছিলেন যে কিভাবে মানুষ দানবদের বন্দী করে রেখেছে, কিন্তু আল্টো আর ভার্মিলের মধ্যে পড়াশুনো নিয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না। এর পরের ক্লাসে একজন শিক্ষিকা বোঝাচ্ছিলেন কিভাবে বিপজ্জনক ফ্যামিলিয়ারদের শান্ত রাখা যায়। ক্লাসের পর লিলিয়া আল্টোর কাছে গিয়ে অভিযোগ করে বলে, আমি ক্লাসে ঠিক তোমার পেছনেই বসছি, একটু তো লজ্জা পাওয়া উচিত তোমাদের। যখন তারা তিনজন সেখান থেকে যাচ্ছিল তখন তাদের সামনে বিখ্যাত ড্র্যাগন রাইডার রেক্স এসে হাজির হয়। তাকে দেখে আল্টো আর লিলিয়া চমকে যায়, কারণ সে খুব নামী ছাত্র। কিন্তু ভার্মিল তাকে দেখে তাচ্ছিল্য করে বলে, একে দেখে তো খুব একটা শক্তিশালী মনে হচ্ছে না, নিশ্চয়ই লোকে মিথ্যে প্রশংসা করে। রেক্সের সঙ্গী বলে, এই সেই ডাইনি যে সকালে আমার ড্র্যাগনকে মেরেছে এবং এখন আমাদের অপমানও করছে। এই কথা চলাকালীন আল্টো পেছন থেকে তার ম্যাজিক অ্যাটাক করে, কিন্তু রেক্স তার ড্র্যাগন ফ্যামিলিয়ারকে ডেকে আল্টোর জাদু রুখে দেয়। লিলিয়া প্রতিবাদ করে বলে, আপনি আমাদের সিনিয়র হয়ে এভাবে আমাদের ওপর আক্রমণ করতে পারেন না। রেক্স বলে, এটা তোমাদের আমাদের ওপর আক্রমণ করার আগেই ভাবা উচিত ছিল, তবে আমি তোমাদের ক্ষমা করে দিতে পারি যদি এই মেয়েটি আমার কথা শোনে। এই কথা শুনে আল্টো রেগে যায়। তখন ভার্মিল আল্টোকে জড়িয়ে ধরে বলে, কাল তোমার থেকে নেওয়া সব মানা আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। রেক্স এই দৃশ্য দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ আল্টোর কাছে একটি গোল্ডেন মানা ছিল। তা সত্ত্বেও রেক্স তার ড্র্যাগনকে আক্রমণ করতে বলে, কিন্তু আল্টো তার জাদুর সাহায্যে ড্র্যাগনটিকে পুরোপুরি কাবু করে ফেলে। এরপর লিলিয়া দম্ভ করে বলে, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ যে জুনিয়রদের সঙ্গে পাঙ্গা নিতে নেই। পরাজয়ের স্বীকার করে রেক্স এবং তার সঙ্গী দুজনেই ক্ষমা চেয়ে নেয়। ভার্মিল বলে, এবারের মতো ঠিক আছে, কিন্তু পরের বার আমি আর ক্ষমা করব না। বাড়ি ফেরার পর আল্টো গরমিলকে বোঝায় যে ভবিষ্যতে যেন তারা আর কারো সঙ্গে লড়াইয়ে না জড়ায়, অন্যথায় তাদের গোপন রহস্য সবার সামনে চলে আসবে। ভার্মিল বলে, স্কুল তো খুব বিরক্তিকর জায়গা, তোমার যদি শুধু টাকাই লাগে তবে আমি তোমাকে এমনি এনে দেব। আল্টো বুঝিয়ে বলে যে জাদুকরদের বিভিন্ন স্তর থাকে, প্রথমে আসে শিক্ষানবিশ, তারপর ব্রোঞ্জ স্কোয়ার, সিলভার স্কোয়ার এবং সবশেষে গোল্ড স্কোয়ার। ব্রোঞ্জ স্তরে যাওয়াই অনেকের স্বপ্ন। ভার্মিল তখন জিজ্ঞেস করে, তুমি গোল্ড স্কোয়ারে যেতে চাও তাই না? আল্টো জানায় যে এর ওপরেও প্ল্যাটিনাম স্কোয়ার নামে একটি স্তর আছে, যেখানে কেবল তারাই পৌঁছাতে পারে যারা জাদুর দুনিয়ায় অসাধারণ কিছু করে দেখায়। আল্টো শেষ পর্যন্ত সেই র্যাঙ্কেই পৌঁছাতে চায়। এটি শুনে ভার্মিল তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম আমি একজন সেরা মাস্টারকে বেছে নিয়েছি। সে কথা দেয় যে সে আল্টোর এই ইচ্ছা পূরণ করবেই। কথা বলতে বলতেই সে পোশাক খুলে ফেলতে শুরু করে এবং বলে যে সকালে সে আল্টোকে যে মানা দিয়েছিল সেটা এখন তাকে ফেরত নিতে হবে। পরের দিন স্কুলে যাওয়ার সময় লিলিয়া আল্টোকে জিজ্ঞেস করে, গত রাতে কি তুমি ঠিকমতো ঘুমাওনি? তোমাকে দেখে খুব ক্লান্ত লাগছে। অন্যদিকে ভার্মিল খুশিতে চকচক করছিল। এমন সময় সেখানে মার্কস আর চার্লিস পৌঁছায়। মার্কস আল্টোকে জড়িয়ে ধরে নাচতে শুরু করে এবং বলে সে শুনেছে নাকি আল্টো রেক্সকে ধুলো খাইয়ে দিয়েছে। ঠিক সেই সময় তাদের শিক্ষক জানান যে হেডমাস্টার তাদের তিনজনের সঙ্গে কথা বলতে চান। হেডমাস্টার জানান যে তাদের তিনজনের মধ্যে একজনকে ডেড রিপ্রেজেন্টেটিভ বানানো হবে। এটি ঠিক করার জন্য একটি প্রতিযোগিতা হবে। তাদের তিনজনকে জঙ্গলে ফেয়ারি ফ্লাওয়ার খুঁজতে পাঠানো হয়। সেখানে মার্কস তার ফ্যামিলিয়ারকে বের করে, যা আসলে একটি বিটল। সে দম্ভ করে বলে যে সেই প্রথম ফুলটি খুঁজে বের করবে, কিন্তু কিছুটা যেতেই একটি গাছ তাকে বন্দি করে ফেলে। চার্লিস বলে, তোমরা এগিয়ে যাও, আমি মার্কসকে উদ্ধার করে তারপর আসছি। এরপর তারা দেখতে পায় যে ফুলটি একটি পাহাড়ের চূড়ায় আছে, কিন্তু যাওয়ার রাস্তাটি একটি বিশাল প্রাণী আটকে রেখেছে। লিলিয়া লক্ষ্য করে যে প্রাণীটির সর্দি হয়েছে,
তাই সে ইনভিজিবিলিটি পোশন ব্যবহার করে তার পাশ দিয়ে যাওয়ার পরিকল্পনা করে। আল্টো অবাক হয়ে জিজ্ঞেস করে, এত দামি ওষুধ তোমার কাছে কোত্থেকে এলো? লিলিয়া আমতা আমতা করে বলে, রাতে তোমার ঘরে চুপি চুপি ঢোকার জন্য না না মানে এরকম মিশনের জন্যই আমি এটা তৈরি করে রেখেছিলাম। এরপর সে অদৃশ্য হওয়ার জন্য পোশাক খুলতে শুরু করে। আল্টো অন্যদিকে ফিরে তাকালেও লিলিয়া কিছুটা লজ্জা পায়, কিন্তু পরে নিজেকে সামলে নিয়ে অদৃশ্য হয়ে যায়। সে পাহাড়ের দিকে এগোতে থাকে। আল্টো ভাবে এভাবে তো লিলিয়া ম্যাচটি জিতে যাবে। সে ভার্মিলকে জিজ্ঞেস করে, ভার্মিলটাকে যে শক্তি দিয়েছিল সেটি কি সে আবার ব্যবহার করতে পারবে? ভার্মিল বলে, এই কুকুরটাকে মারার জন্য অত শক্তির প্রয়োজন নেই, তবে আমাকে তোমার থেকে কিছুটা মানা শুষে নিতে হবে। সে আবার আল্টোর উপর চড়াও হয় এবং আদুরে গলায় বলে, তুমি তো জানোই আমি এই কাজটা করতে চাই না, কিন্তু শক্তি বাড়ানোর জন্য আমাকে এটা করতেই হয়। অন্যদিকে লিলিয়া সেই সার্ভারাসটির খুব কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু তখন সে বুঝতে পারে যে সার্ভারাসের 3টি মাথা রয়েছে, যার মধ্যে 2টি অসুস্থ হলেও তৃতীয়টি সজাগ ছিল। সেটি লিলিয়াকে টের পেয়ে রোড অ্যাটাক শুরু করে দেয়। তখন আল্টো তার বরফ জাদুর মাধ্যমে দানবটির নজর নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং লিলিয়াকে ফুলটি নিয়ে আসতে বলে। দানবটি আল্টোর দিকে তেড়ে গেলে সে ফায়ার ব্লাস্ট ব্যবহার করে। এরপর ভার্মিল তার বিধ্বংসী রূপ ধারণ করে এবং মাত্র একটি আঘাতেই সার্ভারাসটিকে খতম করে দেয়। অন্যদিকে লিলিয়া ফুলটি সংগ্রহ করতে সফল হয়। নিচে আসার পর লিলিয়া ফুলটি আল্টোকে দিতে চায়। সে বলে যেহেতু আল্টো সার্ভারাসটিকে হারিয়েছে তাই এই ফুলে তার অধিকার বেশি। কিন্তু ঠিক তখনই লিলিয়ার অদৃশ্য হওয়ার ওষুধের মেয়াদ শেষ হয়ে যায় এবং সে লজ্জায় ও তাড়াহুড়োয় ভুল করে ফুলটি উড়িয়ে দেয়। ফুলটি গিয়ে পড়ে চার্লিসের হাতে। আল্টো লিলিয়া মেনে নেয় যে যেহেতু চার্লিস ফুলটি পেয়েছে তাই প্রতিনিধি হওয়ার অধিকার তারই। মার্কসও স্বীকার করে যে সে জানত চার্লিসই এই লড়াই জিতবে। এরপর আল্টো ভার্মিল আইসক্রিম খায়। ভার্মিলের এটি খুব পছন্দ হয় এবং সে বলে যে তার সময়ে এমন কোনো খাবার ছিল না। এমন সময় তাদের মাথার উপর দিয়ে ড্র্যাগন রাইডারদের একটি দল উড়ে যায়, যার নেতৃত্ব দিচ্ছিল ক্রিস নামের এক মেয়ে। রেক্স, যার সঙ্গে আল্টো আগে লড়াই করেছিল, সেও এই দলের সদস্য। ভার্মিল আল্টোকে আইসক্রিম খাইয়ে দেয় এবং বলে যে সে একা কোনো কিছু উপভোগ করতে পছন্দ করে না। আল্টো তাকে কথা দেয় যে পরের বার তারা দুজন চেরি পাই খেতে যাবে। স্পোর্টস ক্লাসের পর মার্কস জানায় যে ক্রিস ফিরে এসেছে। সে স্টুডেন্ট কাউন্সিলের একজন এক্সিকিউটিভ অফিসার এবং স্কুলের সেরা 7 জন গোল্ড স্কয়ার জাদুকরের একজন। ড্র্যাগন রাইডার দলটিও সেই তৈরি করেছে। আল্টো জানায় সে শুনেছে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট নাকি টপ র্যাঙ্কের পথে। লিলিয়া যোগ করে যে কাউন্সিলে 5 জন অফিসার আছে এবং তাদের ক্ষমতা এত বেশি যে কোনো শিক্ষকও তাদের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আল্টো তাদের মতো হওয়ার ইচ্ছা প্রকাশ করলে ভার্মিল তাকে জড়িয়ে ধরে সাহায্য করার কথা দেয়। কাপড় বদলানোর সময় লিলিয়া চার্লিসের কাছে ভার্মিলের ওপর তার রাগের কথা বলে এবং একদিন তাকে উচিত শিক্ষা দেবার প্রতিজ্ঞা করে। চার্লিস তখন লিলিয়াকে জিজ্ঞেস করে সে আল্টোকে পছন্দ করে কিনা। লিলিয়া স্বীকার করে যে সে পছন্দ করে, কিন্তু তাদের মধ্যে তেমন কিছু এখনো শুরু হয়নি। চার্লিস তাকে পরামর্শ দেয় যেন সে দ্রুত নিজের মনের কথা আল্টোকে বলে দেয়, নতবা অন্য কেউ আল্টোকে কেড়ে নিতে পারে। অন্যদিকে আল্টো যখন পোশাক পরিবর্তন করছিল তখন ভার্মিল সেখানে উকি দেয়, যা দেখে আল্টো খুব রেগে যায়। আল্টো ভার্মিলকে বাইরে অপেক্ষা করতে বললেও সে শোনেনি। তখন লিলিয়া সেখানে পৌঁছে আল্টোকে বকাবকি করে। আল্টো তাদের দুজনের ঝগড়া থামানোর চেষ্টা করে। এমন সময় স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভরা তাদের সামনে দিয়ে যায় এবং ভার্মিল তাদের শক্তিশালী জাদুকরী ক্ষমতা অনুভব করতে পারে। রাতে পড়াশুনো করার সময়ও ভার্মিল সেখানে হাজির হয় এবং আল্টোকে বলে যে সে যদি চায় তাহলে ওই প্রতিনিধিদের হারানো খুব একটা কঠিন কাজ নয়। অন্যদিকে দেখা যায় ক্রিস তার দলের সদস্যদের খুব নিষ্ঠুরভাবে মারধর করছে। সে রেক্সকে উদ্দেশ্য করে বলে যে অনেক অনুরোধের পর তাকে দলে নেওয়া হয়েছিল, কিন্তু সে যদি একজন ফ্যামিলিয়ারহীন জুনিয়রের কাছে হেরে আসে তাহলে এই দলে তার কোনো জায়গা নেই। রেক্সের সাথী তাকে বাঁচানোর জন্য বলে যে তারা সেখানে লড়াই করছিল না, কেবল খেলছিল। তখন ক্রিস শর্ত দেয় যে রেক্স যদি তার পায়ের রক্ত পরিষ্কার করে দেয় তাহলে সে তাকে দলে রাখবে। রেক্স রেগে গিয়ে বলে যে এই ক্লাবটি আসলে একটি ফালতু জায়গা, যেখানে সবাই শুধু নিজেদের প্রশংসা করে এবং এমন গ্রুপ ছেড়ে দেওয়াই ভালো। এটি শুনে ক্রিস তাকে সজোরে লাথি মারে এবং স্থায়ীভাবে গ্রুপ থেকে বের করে দেয়। পরের দিন রেক্সকে হাসপাতালে ভর্তি করা হয়। আল্টো তাকে দেখতে গিয়ে দুর্ঘটনার কারণ জানতে চায়। রেক্স আল্টোকে জিজ্ঞেস করে সেই ড্র্যাগন সম্পর্কে কি জানে। আল্টো বলে ড্র্যাগনরা বিশাল, বিপজ্জনক এবং দেখতে খুব কুল হয়। রেক্স দীর্ঘশ্বাস ফেলে বলে যে আল্টো তার মনের কষ্ট বুঝবে না। এমন সময় তাদের সঙ্গী বলে যে এসবই তার ভুল ছিল। রেক্সের সঙ্গী বলে সেদিন যদি আমি রেক্সকে তোমার কাছে না নিয়ে যেতাম তবে আজও আমরা দুজন ড্র্যাগন রাইডার দলের অংশ থাকতাম। এদিকে পথে লিলিয়া আল্টোকে আটকানোর চেষ্টা করে, কারণ আল্টো ক্রিসকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে। কিন্তু আল্টো কারোর কথা না শুনে ভার্মিলকে নিয়ে লড়াইয়ের ময়দানে চলে যায়। সেখানে পৌঁছানোর পর ক্রিস বলে, বাচ্চা ছেলে, তোমার সাহসের প্রশংসা করি, কিন্তু আমাদের মতো দলের সঙ্গে পাঙ্গা নেওয়া তোমার উচিত হয়নি।
এখনও সময় আছে, তুমি বাড়ি চলে যেতে পারো। কিন্তু আল্টো হার না মেনে ভার্মিলের থেকে তার গোল্ডেন মানা নিতে শুরু করে। আল্টো পিছিয়ে না আসায় ক্রিস তার সামানিং ম্যাজিক ব্যবহার করে নিজের ড্র্যাগনকে তলব করে। ক্রিস তার ফায়ার বুলেট দিয়ে আক্রমণ করে, আর আল্টো পাল্টা আইস ম্যাজিক ব্যবহার করে। কিন্তু ক্রিসের শক্তিশালী ফায়ারবল জাদুর কারণে এবারই প্রথম ভার্মিলকে সরাসরি আঘাতের সম্মুখীন হতে হয়। ক্রিস বারবার আগুনের শিখা দিয়ে আক্রমণ করতে থাকে এবং মনে মনে ভাবে যে আল্টোর মানা লেভেল, শক্তি এবং ক্ষিপ্রতা সাধারণের চেয়ে অনেক বেশি। তবে সে এতে অবাক নয়, সে অবাক হচ্ছে এটা দেখে যে এতগুলো শক্তিশালী ফায়ারবল সরাসরি গায়ে লাগার পরেও এই মেয়েটি এখনও দাঁড়িয়ে আছে কিভাবে। সে বুঝতে পারে এটি কোনো সাধারণ ম্যাচ নয়। তখন ভার্মিল আল্টোকে বলে, আমি তোমাকে আমার সবটুকু শক্তি দিচ্ছি যাতে তুমি এই লড়াই এক নিমেষেই শেষ করে দিতে পারো। আল্টো তার সবথেকে শক্তিশালী আক্রমণটি করে। দেখে মনে হচ্ছিল ক্রিস হয়তো এবার হেরে যাবে, কিন্তু ক্রিস কৌশলে বেঁচে যায়। সে বলে, তোমার এই আক্রমণ যদি আমার গায়ে লাগতো তবে সত্যিই আমি শেষ হয়ে যেতাম, কিন্তু আমি এই ধরনের পরিস্থিতির জন্যই আমার ড্র্যাগনকে প্রশিক্ষণ দিয়েছি। এরপর ক্রিস ড্র্যাগনের পিঠে চড়ে আকাশ থেকে একের পর এক ফায়ারবল ছুটতে থাকে। আল্টো যখন এক কোণায় কোণঠাসা হয়ে পড়ে তখন ক্রিস তাকে শেষ সুযোগ দিয়ে বলে, তুমি যদি আমার পা ধরে ক্ষমা চাও তবে আমি তোমাকে ছেড়ে দেব। আল্টো তখন জিজ্ঞেস করে, তুমি মানুষকে এত নিচু চোখে দেখো কেন? ক্রিস উত্তর দেয়, তুমি কি জানো ড্র্যাগন কেন এত বিখ্যাত? তাদের আগুনের শক্তি, ধারালো নখ আর পাথর ভাঙার মতো দাঁত আছে, কিন্তু মানুষ ড্র্যাগন পছন্দ করে কারণ তারা এর পিঠে চড়ে আকাশে উঠতে পারে। সে দম্ভ করে বলে যে আকাশটা আসলে তাদের মতো ড্র্যাগন রাইডারদের। সে আকাশ থেকে আক্রমণ করতে করতে বলে, যখন আমি ওপর থেকে লড়াই নিয়ন্ত্রণ করি তখন তোমরা আমার কিছুই বিগড়াতে পারবে না। আমি তোমাদের ওপর থেকে দেখি বলেই তোমরা আমার চোখে এত ছোট। ক্রিস আরও বলে যে সে রেক্সকে দল থেকে বের করে দিয়েছে কারণ তার ড্র্যাগনটি আসলে ড্র্যাগন হওয়ার যোগ্যই ছিল না, সেটি ছিল একটা বড় টিকটিকি মাত্র। যাদের যোগ্যতা নেই তারাই এমন দুর্বল প্রাণীদের ফ্যামিলিয়ার বানায়। তখন আল্টো বুঝতে পারে রেক্স কেন ড্র্যাগন সম্পর্কে জিজ্ঞেস করেছিল। আল্টো পাল্টা জবাব দেয়, ফ্যামিলিয়াররা আসলে আমাদের সঙ্গী, আর আমরা যাকে খুশি তাকেই সঙ্গী বানাতে পারি। ক্রিস চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তবে তাই হোক, আমাকে হারিয়ে প্রমাণ করো যে কোনো ফ্যামিলিয়ার নিয়ে ড্র্যাগনকেও হারানো সম্ভব। ক্রিসের দলের সদস্যরাও দূরে দাঁড়িয়ে লড়াই দেখছিল এবং তারা নিশ্চিত ছিল যে ক্রিসই জিতবে। ভার্মিল আল্টোকে বলে সে শেষবারের মতো তাকে পূর্ণ মানা দিতে পারে। ক্রিস অবাক হয়ে ভাবে এতগুলো বড় বড় জাদুর পর আল্টোর কাছে এখনও এত মানা অবশিষ্ট আছে কিভাবে। এরপর আল্টোর আইস ক্যানন আর ক্রিসের ফায়ারবল একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং এক বিশাল বিস্ফোরণ ঘটে। অন্যদিকে সাথে রেক্সের কাছে গিয়ে এই লড়াইয়ের খবর দিতে থাকে। রেক্স হতাশ হয়ে বলে, এসব শুনে আমার কী লাভ? আল্টো যত চেষ্টাই করুক না কেন সে ক্রিসের মোকাবিলা করতে পারবে না। কিন্তু তখনই দেখা যায় আল্টো একটি ভেঙে যাওয়া অংশ ব্যবহার করে ওপরে উঠে এসেছে এবং একটি বিশেষ জাদুর মাধ্যমে ক্রিসকে নিচে নামতে বাধ্য করে। এই দৃশ্য দেখে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রী খুশিতে মেতে ওঠে। ম্যাচ জেতার ফলে দেখা যায় স্কুলের সব মেয়েরা এখন আল্টোর ভক্ত হয়ে গেছে। এটি দেখে লিলিয়া খুব রেগে যায় এবং বলে, কদিন আগেই এই মেয়েরা আল্টো নিয়ে মজা করছিল কারণ সে পাশ করতে পারছিল না, আর এখন সে ম্যাচ জিতেছে বলে সবাই তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। এমন সময় মিস্টার অবসিডিয়ান সেখানে উপস্থিত হন এবং আল্টোর লড়াইয়ের প্রশংসা করেন। তবে তিনি আল্টোকে এভাবে সবার সঙ্গে লড়াই করতে নিষেধ করেন, কিন্তু মেয়েরা মিস্টার অবসিডিয়ানকেও ঘিরে ধরে কারণ তিনিও ছাত্রীদের মধ্যে খুব জনপ্রিয়। তখন লিলিয়া আল্টোর কলার ধরে সতর্ক করে দেয় যেন সে আর ওই মেয়েদের সঙ্গে কথা বলার চেষ্টা না করে। এরপর দেখা যায় ক্রিস পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। তাদের গ্রুপের নিয়ম অনুযায়ী কোনো ম্যাচ হারলে তাকেই কাজ করতে হয়। ক্রিস জানায় আল্টো তাকে হারানোর পর সবাইকে সম্মান দিয়ে কথা বলতে বলেছে। সে রেক্সকে মারধর করার জন্য তার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে। এরপর রেক্সও ক্রিসকে সাহায্য করার জন্য তার সঙ্গে পরিষ্কারের কাজে হাত লাগায়। পরের দৃশ্যে দেখা যায় আল্টো ভার্মিলের ওপর বেশ বিরক্ত, কারণ আল্টো যখন ঘুমাচ্ছিল তখন ভার্মিল তাকে কিস করার চেষ্টা করছিল। ভার্মিল জিজ্ঞেস করে, আমি কিস করলে কি তোমার খুব খারাপ লাগে? আল্টো বলে, বিষয়টা তা নয়, কিন্তু তোমার তাকেই কিস করা উচিত যাকে তুমি মন থেকে ভালোবাসো। তখন ভার্মিল সরাসরি বলে দেয় যে আল্টোর এ নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ সে সত্যিই আল্টোকে ভালোবাসে। পরদিন ভার্মিলকে আগের চেয়েও বেশি আনন্দিত এবং উজ্জ্বল দেখা যায়। আল্টো তখনও ভাবছে ভার্মিল কেন এমন কথা বলল। সে মনে মনে ভাবে একটা ডেভিল কি সত্যিই কোনো মানুষকে ভালোবাসতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে সে মিস্টার অবসিডিয়ানের কাছে যায়। মিস্টার অবসিডিয়ান বলেন, অতীতে এমন অনেক কাহিনী আছে যেখানে মানুষের গর্ভে ডিমনের সন্তান এসেছে এবং অনেক সময় ডেভিল মেয়ের সঙ্গে মানুষের সম্পর্কের কথাও শোনা গেছে, কিন্তু প্রতিবারই সেই ডেভিলরা মানুষের মানা শুষে নেওয়ার জন্যই কাছে আসে। রাতে খাবার খাওয়ার সময় আল্টো খুব শান্ত হয়ে থাকে। ভার্মিল তাকে জিজ্ঞেস করে স্কুলে কারো সঙ্গে ঝগড়া হয়েছে কিনা। তখন আল্টো সরাসরি জিজ্ঞেস করে বসে, সত্যি করে বলো তো, তুমি কি শুধু আমার মানা শুষে নেওয়ার জন্যই আমার সাথে এই একাডেমিতে আছো? আল্টোর কথা শুনে ভার্মিল তাকে জড়িয়ে ধরে এবং বলে, তোমার কেন মনে হলো যে আমি শুধু তোমার মানার জন্যই তোমার সাথে আছি?
আল্টো উত্তর দেয়, তুমি তো সবসময় আমার মানা শুষে নিতে থাকো, তাই আমার এমন মনে হয়েছে। তখন ভার্মিল আবার আল্টোকে কিস করে, কিন্তু এবার সে তার মানা স্পর্শও করে না। সে বুঝিয়ে বলে যে সে মানা নেয় শুধু বেঁচে থাকার প্রয়োজনে, কিন্তু মানা ছাড়াও সে আল্টোকে মন থেকে খুব পছন্দ করে। এটি শোনার পর আল্টোর হৃদস্পন্দন বেড়ে যায়। পরের দিন স্কুলে লিলিয়া লক্ষ্য করে যে ভার্মিলের পাশাপাশি আল্টোর চেহারাতেও এক অদ্ভুত উজ্জ্বলতা খেলা করছে। আল্টো মিস্টার অবসিডিয়ানের কাছে যায় এবং আগের দিনের অদ্ভুত প্রশ্নগুলোর জন্য ক্ষমা চায়। মিস্টার অবসিডিয়ান বলেন ক্ষমা চাওয়ার কিছু নেই, কারণ শিক্ষক হিসেবে উত্তর দেওয়া তার দায়িত্ব। তিনি আল্টোকে জিজ্ঞেস করেন সে কাউকে ডেট করছে কিনা। আল্টো জানায় সে এখনও এসবের জন্য প্রস্তুত নয়। তখন মিস্টার অবসিডিয়ান তাকে সাবধান করে বলেন, মনে রেখো প্রতিটি মেয়ের ভেতরেই একটি ছোট দানব লুকিয়ে থাকে। এরপর দেখা যায় আমা নামের একটি মেয়ে মিস্টার অবসিডিয়ানের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং নিজের ভালো লাগার কথা জানায়। কিন্তু মিস্টার অবসিডিয়ান বলেন, আমার একটি কাজ আছে যা শুধু তুমিই করতে পারবে। তার হাতে একটি ইনজেকশন দেখা যায়। কিছুক্ষণ পর দেখা যায় একটি রুমের ভেতর আমা বরফ হয়ে জমে পড়ে আছে। এই খবর পুরো স্কুলে ছড়িয়ে পড়ে এবং জানা যায় যে সে বেঁচে থাকলেও কোমায় চলে গেছে। স্টুডেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এবং ডুয়েলিং কমিটির জেসিকা এই ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। জানা যায় যে আমা বরফ জাদু ব্যবহার করতে পারলেও তার ক্ষমতা এত বেশি ছিল না যে সে নিজে পুরো একটি রুম বরফ করে ফেলবে। জেসিকা জানায় এই ঘটনার কারণে প্রেসিডেন্ট খুব চিন্তিত, তাই দ্রুত এই কেসটি সমাধান করতে হবে। রিফকা জানায় এটি তৃতীয় ঘটনা যেখানে কোনো মেয়ে এভাবে কোমায় চলে গেছে, তাই তারা বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছে। অন্যদিকে আল্টো ভার্মিলের উচ্চতা মাপছিল। ভার্মিল যখন আল্টোকে তার চেয়ে খাটো বলে মজা করে তখন আল্টো বেশ রেগে যায়। আসলে স্কুলে তাদের শিক্ষক নির্দেশ দিয়েছেন যে ফ্যামিলিয়ারের সাথে জাদুকরের সম্পর্ক ভালো হওয়া খুব জরুরি। ফ্যামিলিয়ারের পছন্দ অপছন্দ, খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে একটি ডকুমেন্টারি বা প্রতিবেদন লিখতে হবে। আল্টো এটি লিখতে গিয়ে বেশ সমস্যায় পড়ে, কারণ তাকে এমনভাবে লিখতে হবে যেন কেউ বুঝতে না পারে যে সে আসলে একটি ডেভিলের সাথে থাকে। এমন সময় ভার্মিল তার পোশাক খুলতে শুরু করে এবং বলে, আমি যদি পোশাক পরে থাকি তবে তুমি আমার শরীরের সঠিক মাপ বুঝতে পারবে না। আল্টোর রুমের এই দৃশ্য লিলিয়ার ফ্যামিলিয়ার দেখে ফেলে এবং লিলিয়ার কাছে গিয়ে সব বলে দেয়। এটি শুনে লিলিয়া ভীষণ রেগে যায় এবং বলে, আমার আল্টো বিপদে আছে, আমাকে তাকে বাঁচাতে যেতেই হবে। দেখা যায় লিলিয়ার কাছে আল্টোর রুমের চাবি এবং অদৃশ্য হওয়ার সেই ওষুধটিও রয়েছে। অন্যদিকে আমরা দেখি যে আল্টো ভার্মিলের শরীরের মাপ নিচ্ছে এবং এই পুরো বিষয়টিতে ভার্মিল বেশ মজা পাচ্ছে। তবে ভার্মিলের পায়ের মাপ নেওয়া বাকি থাকতেই আল্টো তাকে পোশাক পরে নিতে বলে। অন্য একটি দৃশ্যে দেখা যায় লিলিয়া কোনোভাবে লুকিয়ে লুকিয়ে এগিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সে আল্টোর রুমে পৌঁছে যায়। এদিকে ভার্মিল আল্টোকে বলছিল যে ক্রিসকে হারানোর কারণে সে নিজের দলের আরও কাছাকাছি চলে এসেছে। আল্টো এতে একমত পোষণ করে ঠিকই, কিন্তু তার মনে হয় ক্রিস তার সবটুকু শক্তি ব্যবহার করেনি। যদি পূর্ণ শক্তি দিয়ে লড়াই করত তবে হয়তো আল্টো জিততে পারত না। আল্টো তার নথিতে ভার্মিলের প্রিয় জিনিসের তালিকায় আইসক্রিম লিখে দেয়, কারণ ভার্মিল এটি খুব পছন্দ করে। এরপর আল্টো যখন শপিংয়ে যাওয়ার কথা বলে তখন ভার্মিলও তার পছন্দের তালিকায় আল্টোর নাম লিখে দেয়। কিন্তু কাহিনীর অন্য প্রান্তে দেখা যায় রেক্স ক্রিসকে খুব নিষ্ঠুরভাবে মারধর করছে। এরপর একটি ফ্ল্যাশব্যাকে রেক্সের অতীত দেখানো হয়, যেখানে তার কাছে একটি বিশাল ডিম ছিল। সে ভেবেছিল এত বড় ডিম নিশ্চয়ই কোনো ড্র্যাগনের হবে। সেই সময় ক্রিস তাকে দেখে বলেছিল, তোমার ডিমটা তো খুব সুন্দর এবং এটা আমারটার চেয়েও বড়। রেক্স তখন বিশ্বাসই করতে পারেনি যে স্কুলের সবচেয়ে মেধাবী ও জনপ্রিয় মেয়েটি তার সাথে কথা বলছে। এটিই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। বর্তমানে ফিরে এসে দেখা যায় আল্টো ভার্মিলের সাথে বাজারে সবজি কিনতে এসেছে। ভার্মিল বায়না ধরে যে আজ তাদের বিশেষ কোনো ডেজার্ট কেনা উচিত, কিন্তু আল্টো জানায় তাদের কাছে বেশি টাকা নেই, তাই আজ ডেজার্ট কেনা সম্ভব নয়। এটি শুনে ভার্মিল খুব মন খারাপ করলে আল্টো তাকে পরের দিন খাওয়ানোর কথা দেয়। ভার্মিল প্রথমে মানতে না চাইলেও পরে রাজি হয় এবং খুশিতে আল্টোকে সবার সামনেই কিস করতে শুরু করে। আল্টো লজ্জা পেয়ে বলে যে এটি একটি পাবলিক প্লেস, তাই এভাবে কিস করা ঠিক নয়। তখন ভার্মিল তাকে জড়িয়ে ধরে। এমন সময় সাদে সেখানে উপস্থিত হয়ে বলে যে তার ভাইয়ের সাহায্যের প্রয়োজন। অন্যদিকে ক্রিস রেক্সের উপর আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু রেক্সের তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। রেক্স বলে, আগে মনে হতো তোমাকে হারানো খুব কঠিন হবে, কিন্তু এখন দেখছি তোমাকে হারানো বাচ্চাদের খেলার মতো সহজ। রেক্স ক্রিসের উপর একের পর এক আক্রমণ করতে থাকে এবং ক্রিসের কাছে সেই আক্রমণ ঠেকানোর কোনো উপায় ছিল না। রেক্স তাকে তাচ্ছিল্য করে বলে, তুমি ড্র্যাগন রাইডার টিমের লিডার, এত সহজে হার মানতে পারো না, লড়াই করো আমার সাথে। ক্রিস তখন ক্ষমা চেয়ে বলে, রেক্স আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। ঠিক তখনই আল্টোর দল সেখানে পৌঁছায় এবং আল্টো ক্রিসকে ধরে ফেলে। ক্রিস আল্টোকে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু রেক্স গর্জে উঠে বলে, তোমরা এত সহজে পালাতে পারবে না, আগে আমার সাথে হিসাব চুকিয়ে নাও। সে তার সুপার পাওয়ারফুল ড্র্যাগনকে আহ্বান করে এবং তার সুপার ডিলাইট ফর্ম সক্রিয় করে তোলে। আল্টো যখন জিজ্ঞেস করে
ক্রিসের এই অবস্থা কি সেই করেছে কিনা রেক্স দম্ভ করে বলে, এখানে আমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ? এটি শুনে আল্টো ও ভার্মিল তাদের শক্তি সক্রিয় করে, কিন্তু তখনই একটি মেয়ে অদ্ভুত এক প্রশ্ন নিয়ে ড্র্যাগনটির দিকে এগিয়ে যায় এবং তার স্লাইস অ্যাটাক ব্যবহার করে রেক্স এবং তার ড্র্যাগন উভয়কেই পুরোপুরি ধ্বংস করে দেয়। এরপর সেই মেয়েটির সামনে এগিয়ে আসে এবং বলে, 2 বার লুজারের কাছে হারার পর তোমার উচিত এই স্কুলই ছেড়ে দেওয়া। তখন জানা যায় যে সে আসলে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট এলেনা। এলেনা ভার্মিলকে জিজ্ঞেস করে সে কি বুঝতে পেরেছে যে রেক্স সেখানে কি ধরনের শক্তি ব্যবহার করছিল। ভার্মিল জানায় যে তার এই বিষয়ে কোনো ধারণা নেই। ঠিক সেই মুহূর্তেই রেক্স হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং সবাই তাকে দেখার জন্য ছুটে আসে। পরের দিন আবার একটি তদন্ত কমিটি বসানো হয়। সেখানে জানা যায় যে আগের 4 জনের মতো রেক্সও কোমায় চলে গেছে। এটি শুনে ক্রিস ভীষণ রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আসলে ক্রিস নিজের সঙ্গীদের সবার সামনে অপমান করতে পছন্দ করলেও বাইরের অন্য কেউ তার সঙ্গীদের সাথে এমন আচরণ করুক, এটা সে একেবারেই সহ্য করতে পারে না। এই কারণেই সে এত ক্ষিপ্ত হয়ে আছে। অন্যদিকে আল্টোর সার্টিফিকেশন টেস্টের সময় এগিয়ে আসে। লিলিয়া তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি তুমি এখনও রেক্সের জন্য চিন্তিত, কিন্তু তোমাকে পড়াশোনায় মন দিতে হবে, কারণ রেক্স যখন সুস্থ হয়ে জানবে যে তার জন্য তুমি ফেল করেছ, তখন সে আরও বেশি রেগে যাবে। এমন সময় ভার্মিল জানায় যে তার শরীর খুব খারাপ লাগছে, তাই সে নিজের রুমে চলে যাবে। লিলিয়ার কাছে এটি খুব অদ্ভুত মনে হয়, কারণ ভার্মিল কখনোই আল্টোকে একা ছাড়ে না। আল্টোও লক্ষ্য করে যে রেক্স জ্ঞান হারানোর পর থেকেই ভার্মিল এমন অদ্ভুত আচরণ করছে। লিলিয়া তখন আল্টোকে বলে, অবশেষে আমরা দুজনে একসাথে ঘোরার সুযোগ পেয়েছি, এটা নষ্ট করা যাবে না। কাহিনীর অন্যদিকে ভার্মিল তখনও রেক্সের সেই রহস্যময় শক্তির কথা ভাবছিল। সে সোজা মিস্টার অবসিডিয়ানের সামনে গিয়ে হাজির হয়। মিস্টার অবসিডিয়ান বলেন, তুমি তো আল্টোর ফ্যামিলিয়ার, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কিন্তু ভার্মিল সরাসরি তাকে আক্রমণ করে বলে, সত্যি করে বলুন, এই সব কিছুর পেছনে আপনিই আছেন, তাই না? মিস্টার অবসিডিয়ান এমন ভাব করেন যেন তিনি কিছুই জানেন না, কিন্তু ভার্মিল বলে, আমি আপনার ভেতরে সেই মানা অনুভব করতে পারছি, তাই মিথ্যে বলে লাভ নেই। আপনি যা করছেন তা এখনই বন্ধ করা উচিত, কারণ এত শক্তি আপনি সহ্য করতে পারবেন না। মিস্টার অবসিডিয়ান তখন ভার্মিলকে জিজ্ঞেস করেন সে কি সবাইকে এই সত্যি কথা বলে দেবে। ভার্মিল উত্তর দেয়, আপনি কি করেন আর কি করেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনার কারণে যদি আমার আল্টোর কোনো ক্ষতি হয়, তবে পরের মুহূর্তেই আপনি নিজেকে নরকে খুঁজে পাবেন। কিন্তু কথা শেষ হওয়ার আগেই মিস্টার অবসিডিয়ান ভার্মিলকে সেই ইনজেকশনটি পুশ করে দেন। তিনি তাচ্ছিল্য করে বলেন, তুমি তো বললে যে আমি আল্টোর বদলে অন্য কাউকে ক্ষতি করতে পারি। ইনজেকশনের প্রভাবে ভার্মিলের শক্তি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, যা সে নিয়ন্ত্রণ করতে পারছিল না। অন্যদিকে আল্টো ভার্মিলের কাছে যেতে চাইলেও লিলিয়া তাকে বাধা দেয়। সে বলে, তুমি এভাবে যেতে পারো না, আমাদের পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করে যে আল্টোর হাত অদ্ভুতভাবে জ্বলছে। তারা এর কারণ বুঝতে পারে না। ঠিক তখনই ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়। আল্টো দুশ্চিন্তায় পড়ে যায় যে ভার্মিলের কোনো বিপদ হলো কিনা, এবং সে দ্রুত তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ক্রিসও সেই জাদুকরী শক্তি অনুভব করতে পারে। সেই শক্তি এতটাই প্রবল ছিল যে আকাশের মেঘ কালো হয়ে যেতে শুরু করে। স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধিরাও বিষয়টি লক্ষ্য করেন। প্রেসিডেন্ট যখন সেই শক্তির উৎসের দিকে যেতে চান, তখন এক রহস্যময় প্রাণী কাগজের জাদুকরী দেওয়াল তৈরি করে তার পথ আটকে দেয়। প্রাণীটি জানায় তাদের পরিকল্পনা সফল হওয়ার জন্য প্রেসিডেন্টের এখানে থাকা জরুরি, তাই তাকে এগোতে দেওয়া যাবে না। কাহিনীর অন্য প্রান্তে দেখা যায় যে ভার্মিলের শক্তি ক্রমাগত বেড়েই চলেছে এবং এর ফলে তার শরীরও অনেক বিশাল হয়ে গেছে। এটি দেখে মিস্টার অবসিডিয়ান অত্যন্ত আনন্দিত হন। ভার্মিলের সামান্য হাত নাড়াতেই এক ভয়াবহ আক্রমণের সৃষ্টি হয়। অবসিডিয়ান চিৎকার করে বলেন, অবশেষে আমি সফল হলাম, আমি ভাবিনি এটা এত সুন্দর হবে। এরপর তিনি জাদুর সাহায্যে কিছু শিকল তৈরি করে ভার্মিলকে বন্দী করে ফেলেন। এমন সময় আল্টো দৌড়ে সেখানে পৌঁছায় এবং ভার্মিলের এই দানবীয় রূপ দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে মিস্টার অবসিডিয়ানকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? অবসিডিয়ান তার জাদুর শিকল দিয়ে ভার্মিলকে আঘাত করতে করতে বলেন, তোমার চোখে পড়ে না, আমার বহু বছরের পরিশ্রম আজ সফল হয়েছে। তিনি স্বীকার করেন যে স্কুলে এ পর্যন্ত যতজন শিক্ষার্থী অতিরিক্ত শক্তিশালী হয়ে কোমায় চলে গেছে, তাদের প্রত্যেকের এই অবস্থার পেছনে তারই হাত ছিল। মিস্টার অবসিডিয়ানের কথা শুনে আল্টোর মনে ভার্মিলের সাথে কাটানো সব সুন্দর মুহূর্তগুলো ভেসে উঠতে থাকে। সে ভীষণ রেগে যায় এবং তার এই রাবের প্রভাবে ভার্মিলের শক্তি আরও বহুগুণ বেড়ে যায়। সেই প্রচণ্ড শক্তিতে অবসিডিয়ানের জাদুর শিকলগুলো ভেঙে যায় এবং ভার্মিল তাকে আক্রমণ করতে উদ্যত হয়। কিন্তু আল্টো অবসিডিয়ানকে বাঁচাতে মাঝখানে চলে আসে। আমরা দেখি অবসিডিয়ানকে রক্ষা করতে গিয়ে আল্টো নিজেই মারাত্মকভাবে আহত হয়। এদিকে ভার্মিলের মনে হতে থাকে যেন কেউ তাকে পানির নিচে এক গভীর অন্ধকারে বন্দী করে ফেলেছে। যখন সে উপলব্ধি করে যে সে নিজের হাতেই তার সবথেকে প্রিয় মানুষটিকে শেষ করে দিয়েছে, তখন সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না।
প্রতিশোধের নেশায় সে নিজেকে আরও বিশাল করে তোলে এবং অবসিডিয়ানকে আক্রমণ করতে যায়। ঠিক সেই মুহূর্তে আহত আল্টো তাকে জড়িয়ে ধরে এবং বলে যে তাকে এসব করার কোনো প্রয়োজন নেই। আল্টোর স্পর্শে ভার্মিল তার স্বাভাবিক রূপে ফিরে আসে এবং অবাক হয়ে জিজ্ঞেস করে সে কেন এমন করল। আল্টো বলে, তুমি কাউকে মারতে পারো না, তাহলে সবাই তোমার আসল পরিচয় জেনে যাবে। তোমার মাস্টার হিসেবে আমি কোনোভাবেই তোমার রহস্য ফাঁস হতে দিতে পারি না। এটুকু বলেই আল্টো জ্ঞান হারিয়ে ফেলে। ভার্মিল তার জাদুকরী শক্তি ব্যবহার করে আল্টোর ক্ষতিগ্রস্ত হৃদয় ঠিক করতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে বলে, তুমিই একমাত্র মানুষ যাকে আমি কোনোভাবেই হারাতে চাই না। এই দৃশ্য দেখে মিস্টার অবসিডিয়ান অবাক হয়ে যান। তিনি ভাবতেও পারেননি যে একটি ডেভিলের মধ্যে মৃত মানুষকে জীবিত করার শক্তি থাকতে পারে। এরপর তিনি নিজেও সেই ইঞ্জেকশনটি নিজের শরীরে পুশ করেন এবং ধীরে ধীরে একটি বিশাল দানবে পরিণত হন। তিনি দম্ভ করে বলেন যে তিনি এখন মানুষ এবং ডেভিলের এক সংকর রূপ। তিনি আগে ভার্মিলকে পোষ্য বানাতে চেয়েছিলেন, কিন্তু এখন তাকে পিষে ফেলাই তার লক্ষ্য। কিন্তু ভার্মিলের পাল্টা আক্রমণে অবসিডিয়ানের শরীরের অর্ধেক অংশ ধ্বংস হয়ে যায়। তিনি তার ডানা ব্যবহার করে পালানোর চেষ্টা করলে ক্রিস তার ড্রাগন নিয়ে সেখানে হাজির হয় এবং ফায়ারবল দিয়ে তাকে আটকে দেয়। ভার্মিল এক শক্তিশালী ঘুষি মেরে তাকে নিচে ফেলে দেয়। অন্যদিকে আল্টোর জ্ঞান ফিরলে লিলিয়া তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে বলে সে ভেবেছিল আল্টোকে আর কোনোদিন ফিরে পাবে না। স্টুডেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এলেনার লড়াইও শেষ হয় এবং তার প্রতিপক্ষ জানায় যে তাদের আবার দেখা হবে। পুরোপুরি সুস্থ হওয়ার পর আল্টো ভার্মিলের সাথে কথা বলে। ভার্মিল অপরাধবোধ থেকে ক্ষমা চেয়ে বলে যে তার কারণেই আল্টোর হার্ট ধ্বংস হয়ে গিয়েছিল। আল্টো তাকে সান্ত্বনা দিয়ে বলে, তাতে কি হয়েছে, তুমিই তো সেটা আবার ঠিক করে দিয়েছ। কিন্তু ভার্মিল কান্নায় ভেঙে পড়ে এক কঠিন সত্যি জানায়। সে বলে সে আসলে আল্টোর হার্ট স্রেফ সারিয়ে তোলেনি, বরং নিজের হার্ট আল্টোর শরীরে বসিয়ে দিয়েছে। এর মানে হলো যদি ভার্মিল মারা যায় তবে আল্টো মারা যাবে, আবার আল্টোর কিছু হলে ভার্মিলও বেঁচে থাকবে না। এটি শুনে আল্টো স্তব্ধ হয়ে যায়। সে বলে, তুমি তো একজন ডেভিল, তোমার হাজার হাজার বছর বাঁচার সুযোগ ছিল। আমার মতো একজন সাধারণ মানুষের জন্য তোমার এই জীবন এভাবে নষ্ট করা উচিত হয়নি। এরপর মিস্টার অবসিডিয়ানকে বন্দী করা হয় এবং কোমায় থাকা অন্য সব শিক্ষার্থীরা ধীরে ধীরে সুস্থ হয়ে ফিরে আসে। রেক্স যখন জ্ঞান ফিরে পায় সে তার পাশে ক্রিসকে দেখে খুব খুশি হয়। তবে পরে জানা যায় যে আল্টন বেঁচে থাকার জন্য এখন নিয়মিত ভার্মিলের মানা গ্রহণ করতে হবে। সহজ কথায় ভার্মিল এখানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আল্টোকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু আল্টো লক্ষ্য করে যে ভার্মিল কয়েকদিন ধরে তার সাথে ঠিকমতো কথা বলছে না। আল্টো কারণ জানতে চাইলে ভার্মিল বলে, তুমি কি আমাকে ভয় পাও না? তুমি তো জানো আমার আসল রূপ কতটা ভয়ঙ্কর। আমি তোমার সাথে থাকলে তোমার বিপদ আরও বাড়বে, তাই আমার দূরে থাকাই ভালো। সে আরও বলে যে আল্টো যদি ধীরে ধীরে তার মানা নিতে থাকে তবে একসময় সে ভার্মিল ছাড়াও বেঁচে থাকতে পারবে, আর তখন ভার্মিল দূরে কোথাও গিয়ে লুকিয়ে পড়বে। এটি শুনে আল্টো রেগে যায় এবং ভার্মিলকে কিস করে বলে, আমি তোমাকে কেন ভয় পাবো? মনে রেখো তুমি আমার একমাত্র ফ্যামিলিয়ার এবং তোমাকে সারা জীবন আমার সাথেই কাটাতে হবে। ভার্মিল লজ্জায় লাল হয়ে যায় এবং আল্টোও লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। ভার্মিলের তখন মনে পড়ে এবার কিস করার সময় আল্টো তার মানা শুষে নেয়নি। তার মনে পড়ে আল্টোর সেই কথা, যাকে তুমি মন থেকে ভালোবাসো তাকেই কিস করা উচিত। এটি ভেবে সে আরও লজ্জা পায়। রাতে যখন আল্টো ঘুমিয়েছিল ভার্মিল তার পাশে দাঁড়িয়ে সকালের কথা ভেবে হাসছিল। আল্টো ঘুমের ঘোরে বলে ওঠে, আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। এটি শুনে ভার্মিল আবার লজ্জা পায়। পরদিন স্কুলে দেখা যায় যে মিস্টার অবসিডিয়ান চলে যাওয়ায় সব মেয়েদের মন ভেঙে গেছে। আমার অনেক ছেলেও মন খারাপ করে আছে কারণ ভার্মিল কয়েকদিন ধরে স্কুলে আসছে না। ভার্মিল আল্টোকে বলেছিল যে সে কিছুটা সময় একাকী কাটাতে চায়। এরপর দেখা যায় ভার্মিল নদীর ধারে একা বসে আছে। সেখানে লিলিয়া হাজির হয়। লিলিয়া বলে, আমি জানি তুমি একজন ডেভিল। ভার্মিল তার পরিচয় লুকিয়ে রাখার জন্য ক্ষমা চায়, কিন্তু লিলিয়া বলে, তুমি বিশাল বা ভয়ঙ্কর ডেভিল হও তাতে আমার কিছু যায় আসে না, তাই ক্ষমা চাওয়ার দরকার নেই। কিন্তু তোমার আর আল্টোর মধ্যে কি কিছু হয়েছে? ওকে ইদানিং খুব অদ্ভুত দেখাচ্ছে। ভার্মিল তাদের কিস করার কথা ভেবে লজ্জা পায় এবং স্বীকার করে যে কিছু একটা তো হয়েছে। লিলিয়া তখন মজা করে বলে, আল্টো খুব একটা খারাপ ছেলে নয়, তাই এবার আমি তোমাকে মাফ করলাম। ভার্মিল জিজ্ঞেস করে, আমি ডেভিল জেনেও কি তোমার ভয় লাগছে না? লিলিয়া উত্তর দেয়, ভয়ের কি আছে? তুমি ডেভিল কিনা বা কতটা শক্তিশালী তার চেয়ে বড় কথা হলো তুমি মানুষ হিসাবে কেমন। আমি জানি তুমি ভালো মনের, তাই আমার কোনো সমস্যা নেই। আর আল্টো তোমাকে খুব পছন্দ করে, তাই তুমি যদি পালিয়েও যাও তোমাকে ধরে আনার দায়িত্ব আমার। এরপর লিলিয়া ভার্মিলকে জড়িয়ে ধরে। শেষে দেখা যায় আল্টো স্কুল থেকে বাড়ি ফিরে ভার্মিলকে না দেখে চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর ভার্মিল ফিরে এলে আল্টো স্বস্তি পায়। ভার্মিল বলে, আমি জানি আমি একজন ডেভিল এবং তোমার সাথে অনেক ভুল করেছি, কিন্তু তুমি যখন আমার সাথে ভালোবেসে কথা বলো তখন আমার খুব ভালো লাগে। আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আল্টো খুব খুশি হয় এবং বাজার থেকে আনা মিষ্টি তাকে দেখায়। সে বলে, তোমার জন্য আমি সব করতে পারি, শুধু একবার মুখ ফুটে বলো।
ভার্মিল তখন আল্টোকে মানা শুষে নেওয়া ছাড়াই ভালোবেসে কিস করে এবং বলে, আজ নদীর ধারে বসেও আমি শুধু তোমাকেই মিস করছিলাম, তোমাকে ছাড়া আমি কোথাও থাকতে পারবো না। আল্টো তাকে পাল্টা কিস করে। পরদিন দেখা যায় আল্টোর স্কুল থেকে তার ফ্যামিলিয়ারের জন্য নতুন পোশাক দেওয়া হয়েছে, কারণ তার আগের পোশাকগুলো বেশ অদ্ভুত ছিল। কিন্তু আমরা দেখি যে সবথেকে বড় মাপের পোশাক হওয়া সত্ত্বেও ভার্মিল সেগুলো ঠিকমতো পরে থাকতে পারছিল না। অন্যদিকে আমরা আইলেট নামের এক ছেলেকে দেখি যে ফোনে কথা বলছিল। সে বলছিল, আমি তো আগেই জানতাম যে অবসিডিয়ানের পরিকল্পনা ব্যর্থ হবে, কিন্তু তার সঙ্গী বলে যে অবসিডিয়ানের গবেষণাটি খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেটি ভবিষ্যতে তাদের কাজে আসতে পারে। এমন সময় দেখা যায় আইলেট যাদের সাথে লড়াই করেছিল তাদের মধ্যে একজন এখনও জীবিত আছে। সে আইলেটের উপর আক্রমণ করতে গেলেও আইলেটের সঙ্গী তাকে শেষ করে দেয়। এরপর স্কুলে দেখা যায় ভার্মিলের নতুন পোশাকের কারণে সবাই তার দিকে আরও বেশি করে তাকিয়ে আছে। এই পোশাকের জন্য সবাই আল্টোর প্রশংসাও করছে এবং বলছে যে তারা ভাবেনি এমন আনন্দ করার সুযোগ পাবে। তবে কিছু ছাত্র আবার কান্নাকাটি করছিল, কারণ তাদের মনে হচ্ছিল ভার্মিলের আগের পোশাকটিই বেশি ভালো ছিল। তখন আল্টোর বন্ধু মনে করিয়ে দেয় যে শীঘ্রই ব্রোঞ্জ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, তাই তাদের ফ্যামিলিয়ারদের প্রস্তুত রাখতে হবে। এরপর ভার্মিল আবার আল্টোর মানা শুষে নিতে শুরু করে এবং জিজ্ঞেস করে, আল্টোর কি এসব ভালো লাগছে না? আল্টো বলে, বিষয়টা তা নয়, কিন্তু স্কুলে সবার সামনে এমন করতে আমার খুব লজ্জা লাগে। এরপর তারা ক্লাসে পৌঁছালে সেখানে সিনিয়র ক্লাসের ছাত্ররা আসায় সবাই হইচই শুরু করে। তখন এলিনা ভার্মিল ও আল্টোকে ডেকে বলে যে তাদের সাথে কিছু ব্যক্তিগত কথা আছে এবং তাদের স্টুডেন্ট কাউন্সিলে আসতে হবে। কাউন্সিল রুমে যাওয়ার সময় আল্টো দুশ্চিন্তায় পড়ে যায়। তারা কি জেনে গেছে যে ভার্মিল আসলে একজন ডেভিল? সে মনে মনে ঠিক করে নেয় যে যদি এরা ভার্মিলের বিরুদ্ধে যায় তবে সে যে কোনো মূল্যে তাকে রক্ষা করবে। কিন্তু সেখানে যাওয়ার পর এলেনা উল্টো ক্ষমা চেয়ে নেয়। সে জানায় যে তাদের ব্যর্থতার কারণেই সেদিন আল্টোকে অত আঘাত পেতে হয়েছিল। সে আরও জানায় যে সেদিন একটি অদ্ভুত প্রাণী তাকে আটকে দিয়েছিল, যার সম্পর্কে সে কিছুই জানে না। সবশেষে সে একটি উদ্বেগজনক খবর দেয় যে বন্দিরা জেল থেকে পালিয়ে গেছে। এরপর আল্টো মনে মনে ভাবে যে সে যা ভেবেছিল জায়গাটা অতটাও খারাপ নয়। কিন্তু তখনই তারা ভার্মিল ও আল্টোকে আটকে ফেলে এবং এলিনা জিজ্ঞেস করে, এমন কি কোনো বিষয় আছে যা তোমরা আমাদের কাছ থেকে লুকাচ্ছ? আমরা দেখি যে ভার্মিলের উপর যে আক্রমণগুলো করা হয়েছিল তা খুব একটা শক্তিশালী ছিল না, বরং সেগুলো ছিল তার মনোযোগ ঘুরিয়ে দেওয়ার জন্য, কারণ তারা ইতিমধ্যে জানতো যে ভার্মিল কি করতে সক্ষম। তবে ভার্মিল আল্টোকে কোনো মিথ্যে কথা বলতে নিষেধ করে, কারণ পরিস্থিতি খুব গুরুতর ছিল। এরপর আল্টো সত্যি কথা বলে দেয় যে তার ফ্যামিলিয়ার আসলে একজন ডেভিল। সে আরও যোগ করে যে সে ডেভিল হতে পারে, কিন্তু মনে সে খুবই ভালো এবং মিস্টার অবসিডিয়ানের সাথে যা ঘটেছিল তাতে ভার্মিলের কোনো দোষ ছিল না। আল্টো পরিষ্কার জানিয়ে দেয় যে যদি স্টুডেন্ট কাউন্সিলের এতে কোনো সমস্যা থাকে তবে সে স্কুল ছেড়ে দিতেও রাজি আছে, কিন্তু সে তার সঙ্গীকে কখনোই ছাড়বে না। এটি শুনে এলিনা বলে, তুমি আমাদের ভুল বুঝছো, তোমার ফ্যামিলিয়ারকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এবং এ বিষয়ে আমরা কাউকে কিছু জানাবোও না। যদিও জেসিকা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল, কিন্তু তখন রিফকা বলে যে মিস্টার অবসিডিয়ান একজন ভিলেন বের হবেন তা তারা ভাবেনি এবং এখনও হয়তো এমন অনেক স্কুলে লুকিয়ে আছে। এলিনা জানায় যে এখন তাদের বিশ্বাসযোগ্য মানুষের খুব দরকার। এরপর সে সরাসরি আল্টোকে জিজ্ঞেস করে, তুমি কি স্টুডেন্ট কাউন্সিলে যোগ দিতে চাও? আল্টো এই প্রস্তাবের কারণ ঠিক বুঝতে পারছিল না। তখন এলিনা বুঝিয়ে বলে, তুমি আমাদের 5 জন শক্তিশালী জাদুকরের মধ্যে ক্রিসকে হারিয়েছ, যার মানে তোমার কাছে শক্তি এবং কৌশল দুটোই আছে। আমরা এখনও জানি না যে মিস্টার অবসিডিয়ান কেন এসব করছিলেন, তাই তুমি কি তোমার ডেভিলের শক্তি ব্যবহার করে আমাদের সাহায্য করতে চাও না? তবে তারা অল্টোকে সতর্ক করে দেয় যে যদি সে কখনো বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তবে তারা অল্টোকে শেষ করে দেবে, যার ফলে ভার্মিলের খেলাও সেখানেই শেষ হয়ে যাবে। এরপর অল্টো তার সব বন্ধুদের স্টুডেন্ট কাউন্সিলে যোগ দেওয়ার খবরটি জানায়। এটি শুনে লিলিয়া অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? তুমি যদি কোনো গোপন কাজ করে থাকো তবে আমাকেও বলো। চার্লিস বলে, অল্টো স্টুডেন্ট কাউন্সিলের ক্রিসকে হারিয়ে দিয়েছিল, হয়তো সেই কারণেই তাকে ডাকা হয়েছে। অল্টো আসল সত্যিটা বলতে পারে না, কারণ স্টুডেন্ট কাউন্সিল থেকে তাকে বারণ করা হয়েছে। কিন্তু মার্কস খুশিতে অল্টোকে জড়িয়ে ধরে নাচতে শুরু করে এবং বলে যে এর আগে কোনো সেকেন্ড ইয়ারের ছাত্র স্টুডেন্ট কাউন্সিলে যোগ দেয়নি। সে আরও বলে, তার মানে তুমি অনেক বেশি স্পেশাল। তবে লিলিয়া বলে, আমি তোমার জন্য খুশি ঠিকই, কিন্তু তুমি আমার চেয়ে বেশি এগিয়ে যেতে পারবে না, কারণ ব্রোঞ্জ টুর্নামেন্টে আমি তোমাকে পুরোপুরি হারিয়ে দেব। বাড়ি ফেরার পর অল্টো ভার্মিলের কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ তার জন্যই ভার্মিলের সত্যতা কিছু মানুষের সামনে চলে এসেছে। কিন্তু ভার্মিল বলে যে এসব নিয়ে তার কিছু যায় আসে না এবং কয়েকদিন পর এমনিতেও সবাই সব জেনে যেত। তবে সে অল্টোকে স্টুডেন্ট কাউন্সিলের এলেনা থেকে দূরে থাকতে বলে। ভার্মিলের মনে হয়েছে এলেনার সত্য জানার জন্য যা খুশি করতে পারে এবং তাকে দেখে সাধারণ মানুষের মতো মনে হচ্ছিল না। ভার্মিল আরও জানায়, অল্টো যদি সেদিন মিথ্যে বলতো তবে এলেনা হয়তো তাকে তখনই শেষ করে দিত, আর সেই কারণেই ভার্মিল তাকে সত্যি বলতে বলেছিল। অল্টো আবারও ক্ষমা চেয়ে বলে সে যদি আরও শক্তিশালী হতো তবে আজ এই দিন দেখতে হতো না। এভাবে চলতে থাকলে একদিন সবার কাছেই ভার্মিলের রহস্য ফাঁস হয়ে যাবে। এটি শুনে ভার্মিল খুব খুশি হয় এবং বলে, তুমি আমাকে রক্ষা করতে চাও জেনে খুব ভালো লাগলো। এরপর সে অল্টোর পোশাক খুলতে শুরু করে। সে মনে করিয়ে দেয় যে অল্টো নিজেই শক্তিশালী হতে চেয়েছিল
এবং তাদের কাছে এখন আর অন্য কোনো উপায় নেই। অন্যদিকে এলেনাকে দেখানো হয় যে তার তলোয়ার দিয়ে একটি মূর্তি ভেঙে ফেলে এবং মনে মনে বলে, এত বছরের পরিশ্রমের পর অবশেষে আমি এই টিমটি পেয়েছি। এরপর অল্টো স্টুডেন্ট কাউন্সিলের দিকে যাওয়ার সময় মনে মনে প্রতিজ্ঞা করে যে সে একদিন কাউন্সিলের সবার চেয়ে শক্তিশালী হবে, এমনকি এই দুনিয়ার সবথেকে শক্তিশালী মানুষ হয়ে নিজেকে প্রমাণ করবে। কিন্তু স্টুডেন্ট কাউন্সিলে ঢোকার সময় সে দেখে যে কাউন্সিলের সব মেয়েরা সেখানে পোশাক পরিবর্তন করছে। অল্টোকে দেখা মাত্রই সব মেয়েরা চিৎকার শুরু করে দেয়। জেসিকা রেগে গিয়ে বলে যে এই ছেলেটি মস্ত বড় অপরাধ করেছে এবং এর কঠিন শাস্তি হওয়া উচিত। কিন্তু এলেনা পরিস্থিতি শান্ত করে বলে যে তারা নিজেরাই দরজা লক করতে ভুলে গিয়েছিল, তাই দোষ তাদেরও আছে। জেসিকা কান্নাকাটি করে বলে, আমার এখনো বিয়েই হয়নি আর কোনো ছেলে আমার শরীর দেখে ফেলল, এখন আমার আর এই দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ? যদিও দেখে মনে হচ্ছিল বাকিদের এতে খুব একটা কিছু যায় আসে না। এরপর এলেনা সেই জাদুকরি কাগজটি সবাইকে দেখায় যা সে প্রতিপক্ষের কাছ থেকে কেটে নিয়েছিল। কিন্তু ক্রিস যখন সেই জাদুটি পড়ার চেষ্টা করে সে সেটির ভাষা একদমই বুঝতে পারে না। আর্টিকা পুলিশ যখন এই বিষয়ে অনুসন্ধান করে তখন তারা জানতে পারে যে এই ধরনের জাদু বা ম্যাজিক এই পৃথিবীতে অস্তিত্বশীল নয়। উপরন্তু এই জাদুর গঠন এতটাই জটিল যে গোল্ড স্কোয়ারের জাদুকররাও এর অশ্বভেদ করতে পারছেন না। এর অর্থ হলো যারা আক্রমণ করেছিল তারা নিজেদের জাদু নিজেরাই তৈরি করেছে, যা প্রমাণ করে যে তাদের প্রতিপক্ষ একজন প্লাটিনাম স্কোয়ারের জাদুকর, যাদের এই পৃথিবীতে খুব কমই দেখা যায়। এরপর আমরা দেখি আইলেট কোথাও যাচ্ছে। এমন সময় তার সামনে কুমিয়া নামের এক মেয়ে এসে হাজির হয়। এই মেয়েটি স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্টের উপর আক্রমণ করেছিল। কুমিয়া এখানে ভীষণ রেগে আছে কারণ আইলেট তার কমিউনিকেশন দল ভেঙে ফেলেছে। কিন্তু আইলেট বেশ খুশি কারণ কুমিয়া এখানে একজন অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর মাস্টার তৈরি করেছে। আইলেট বলে এই মাস্টারদের অংশগুলো সংগ্রহ করতে তার কতটা বেগ পেতে হয়েছে, কারণ হাই প্রিস্ট তার কোনো কথাই শুনতে চাইছিলেন না। এই প্রিস্টের কথা শুনে কুমিয়া বেশ আগ্রহী হয়ে ওঠে কারণ তিনি ছিলেন প্লাটিনাম স্কোয়ারের সবথেকে বড় জাদুকর। কুমিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে যে আইলেট তাকে নিজের কাজে রাজি করালো কিভাবে। আইলেট ঠান্ডা মাথায় উত্তর দেয় যে সে প্রিস্টকে মেরে ফেলেছে কারণ সেই বুড়ো তার কোনো কথা শুনতে চাইছিল না। যাওয়ার সময় দেখা যায় আইলেটের হাতে আল্টো ও ভার্মিলের ছাবি এবং সে বলে যে তার কিছু বন্ধু কাজ অর্ধেক করে রেখেছে যা এখন তাকে শেষ করতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় একটি মেয়ে কাঁদছে এবং আল্টো তাকে দেখছে। আল্টো যখন তাকে শান্ত করতে যায় সে হঠাৎ কোথাও টেলিপোর্ট হয়ে যায় এবং তার সামনে কেঞ্জল এসে হাজির হয়। কেঞ্জল বলে যে আল্টোর সামনে দুটি পথ আছে। প্রথম পথে তার নিজের ভালো হওয়া নিশ্চিত, কিন্তু এতে অন্যদের বিপদ হতে পারে। দ্বিতীয় পথটি মানবতার জন্য সঠিক হলেও এতে নিজেকে কষ্ট সইতে হবে। আসলে সে পরোক্ষভাবে আল্টোকে ভার্মিলের বিষয়ে তার মনোভাব জিজ্ঞেস করছিল। ঠিক তখনই আল্টোর ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে এটি একটি স্বপ্ন ছিল। আল্টো তার ব্রঞ্জ টেস্টের প্রস্তুতি শুরু করে। তাকে বলা হয় যে অর্ধেক ছাত্র এই টেস্ট পাশ করে যায়, তাই দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু আল্টো জানায় যে ক্রিস তাকে হুমকি দিয়েছে, যদি সে এই টেস্টে ভালো করতে না পারে তবে সে তাকে মেরে ফেলবে। কাউন্সিলের অন্য সদস্যরাও জানিয়েছে এটি তাদের সম্মানের বিষয়। আল্টোর থিওরি টেস্ট নিয়ে চিন্তা নেই, কিন্তু তার ভয় প্র্যাকটিক্যাল টেস্ট নিয়ে, কারণ আগে সে কোনো ফ্যামিলিয়ারকে সমন করতে পারত না, তাই নিজের উপর তার ভরসা কম। ভার্মিল তখন আল্টোকে টেনে বিছানায় নিয়ে যায় এবং বলে যে টেস্টের শেষে অনেক মানা প্রয়োজন হবে, তাই আল্টোর উচিত এখনই তার থেকে সব মানা শুষে নেওয়া। পরদিন প্রস্তুতির সময় আল্টো সেই বইটি খুঁজে পায় যার সাহায্যে সে ভার্মিলকে মুক্ত করেছিল। সে ভাবতে থাকে কোন সেই শক্তিশালী জাদুকর যে ভার্মিলের মতো ভয়ঙ্কর ডেভিলকেও বন্দী করে রেখেছিল। কিন্তু দেরি হয়ে যাওয়ায় সে বইটি নিয়েই পরীক্ষার দিকে রওনা হয়। সবাই পরীক্ষার হলের দিকে এগোতে থাকে। লিলিয়া বলে এটি তাদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই সেরাটা দিতে হবে। আল্টোর মানা এখন পূর্ণ থাকায় সে নিজেকে খুব শক্তিশালী অনুভব করছে। পরীক্ষা দেওয়ার জন্য তাদের এমন এক বিল্ডিংয়ে যেতে হয় যেখানে কারোর জাদুকরি সুবিধা বা অ্যাডভান্টেজ কাজ করে না। মার্কস জানায় যে তা সত্ত্বেও এই টেস্ট পাস করার জন্য তার কাছে এক গোপন কৌশল আছে। লিলিয়া লক্ষ্য করে যে অন্যরা তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। জানা যায় যে আল্টোরা যে স্কুল থেকে এসেছে সেখান থেকে সাধারণত 50% ছাত্র পাশ করে, অথচ অন্য স্কুলের মাত্র 10% ছাত্র এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। রুমে প্রবেশের পর সবাই দেখে মাঝখানে একটি ক্রিস্টাল রয়েছে যার ভেতরে শিখা জ্বলছে। তাদের প্রক্টর ফ্র্যাঙ্ক সেখানে উপস্থিত হন। চার্লিস জানায় এই লোকটি রয়্যাল মেজের সদস্য। ফ্র্যাঙ্ক বলেন যে আজ তাদের প্রভিশন টেস্ট হবে। তার পেছনের ক্রিস্টালটি যে কোনো মানুষের আসল মানা গণনা করতে পারে। তাদের কাজ হলো ক্রিস্টালের মাধ্যমে ওই শিখার ওপর নিজেদের মানা স্থানান্তর করা। যে যত বেশি মানা স্থানান্তর করতে পারবে সে তত বেশি স্কোর পাবে। এটি শুনে অনেকের কাছেই মনে হয় কাজটা বাচ্চাদের খেলার মতো সহজ, কিন্তু আল্টো জানে যে এই টেস্ট মোটেও সহজ হবে না। এরপর প্রথম ছাত্রটি গিয়ে তার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু শিখাটির উপর তার কোনো প্রভাবই পড়ে না। এরপর একজন সাধু তার ফ্যামিলিয়ারকে নিয়ে আসে, কিন্তু সেও ব্যর্থ হয়। এমনকি একজন তার বিশাল ভল্লুক ফ্যামিলিয়ার নিয়ে এসেও কোনো লাভ করতে পারে না। লিলিয়া লক্ষ্য করে যে সবাই এই টেস্টে হারছে কারণ তারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না। এরপর লিলিয়ার পালা এলে সে মনে মনে বলে আমি এটা করার কৌশল জানি। সে প্রথম চেষ্টাতেই আগুনটিকে অনেক বড় করে দেয়। সে বুঝিয়ে বলে যে শক্তি শুধু ক্রিস্টালের ওপর নয়, বরং সরাসরি আগুনের ওপর ফোকাস করতে হবে। এটি করার জন্য উচ্চমাত্রার মনোযোগের প্রয়োজন, যা লিলিয়ার জন্য কঠিন কিছু ছিল না। টেস্ট শেষ করে লিলিয়া খুব উৎসাহিত হয়ে পড়ে। একটি ছেলে এসে তাকে তাচ্ছিল্য করে বলে বাচ্চারা একটুতেই বেশি উত্তেজিত হয়ে যায়, তুমি এখনও আমার খেলা দেখোনি। এরপর সেই ছেলেটিও খুব দক্ষতার সাথে আগুন নিয়ন্ত্রণ করে দেখায়। মার্কসের পালার সময় দেখা যায় সে বেশ কষ্ট পাচ্ছে, তবে শিখাটি সামান্য হলেও জ্বলে ওঠে। চার্লিস তো খুব সহজেই এটি সম্পন্ন করে। ফ্র্যাঙ্ক মনে মনে ভাবেন যে এরা ভালো পারফর্ম করলেও যতটা আশা করেছিলেন ততটা বিশেষ কিছু নয়। এরপর অল্টোর পালা আসে। ফ্র্যাঙ্ক লক্ষ্য করেন যে এটি সেই ছেলে যার ফ্যামিলিয়ার একজন মানুষ
এমনটা তিনি আগে কখনো দেখেননি। তিনি দেখতে চান ছেলেকে কেমন করে। কিছু ছেলে অল্টোকে খেপানোর জন্য বলে, তুমি কি এখানে তোমার মাকে নিয়ে এসেছো? অল্টো সেদিকে কান না দিয়ে সরাসরি ক্রিস্টালের পেছনে চলে যায়। নিজের জাদুকরী শক্তি দিয়ে সে বুঝতে পারে এটি কোনো সাধারণ ক্রিস্টাল নয়। সে বুঝতে পারে এর পেছনের দিকটি শক্তি দেওয়ার মূল কেন্দ্র। তাই সে অনুমতি চায় যে সে পেছনের দিক থেকে শক্তি দিতে পারবে কিনা। ফ্র্যাঙ্ক বলেন, শক্তি দেওয়াটাই আসল কথা, তুমি যে দিক থেকে খুশি দিতে পারো। তবে ফ্র্যাঙ্ক মনে মনে হাসেন, কারণ আসল পরীক্ষাটাই এখানে। ক্রিস্টালটি এমনভাবে তৈরি যে এক এক দিক থেকে এক এক রকম শক্তি দিতে হয়, এবং পেছনের দিকটি শক্তি দেওয়ার জন্য সবথেকে সহজ জায়গা। তিনি খুশি হন যে অন্তত একজন বুদ্ধিমান ছাত্র এখানে আছে, কিন্তু তখনই ভার্মিল ফিসফিস করে বলে, তুমি ভুল করছো, ওটা সঠিক জায়গা নয়। অল্টো তার ইঙ্গিত বুঝতে পেরে ক্রিস্টালের ডান দিকে চলে আসে এবং সেখান থেকে মানা ব্যবহার করে এক বিশাল অগ্নিকাণ্ড সৃষ্টি করে। ফ্র্যাঙ্ক তো অবাক। তিনি মনে মনে বলেন, ওটি তো মানা ট্রান্সফার করার জন্য সবথেকে কঠিন জায়গা। তার মানে এই ছেলেটি জেনে শুনে কঠিন পথ বেছে নিয়েছে। আগুনের রং বদলে বেগুনি হয়ে যায়। এত মানা ব্যবহার করার পরেও অল্টোর কোনো ক্লান্তি নেই, কারণ ভার্মিল এর চেয়ে অনেক গুণ বেশি মানা টেনে নিতে অভ্যস্ত। ভার্মিল তাকে উৎসাহ দিয়ে বলে, তুমি নিজেকে থামিয়ে রাখছো কেন? সবার সামনে নিজের শক্তি প্রমাণ করো। অল্টো তখন আরও বেশি মানা দিতে শুরু করলে ক্রিস্টালটি প্রচণ্ড তেজে জ্বলতে থাকে এবং এক পর্যায়ে অতিরিক্ত শক্তির চাপে সেটি পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ক্রিস্টাল ভেঙে যাওয়ায় অল্টো ভীষণ ভয় পেয়ে যায়। সে টিচারের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি ওটা ভাঙতে চাইনি, ভুল করে ভেঙে গেছে, প্লিজ আমাকে ফেল করিয়ে দেবেন না। ফ্র্যাঙ্ক ধমক দিয়ে বলেন, বাজে কথা বন্ধ করো, তুমি এই টেস্টে পাশ করেছো, তবে বেশি খুশি হওয়ার দরকার নেই, কারণ এরপর তোমাকে লিখিত পরীক্ষাও পাশ করতে হবে। ফ্র্যাঙ্ক তার সঙ্গীকে বলেন, এই ছেলেটি যা করে দেখিয়েছে তা অনেক বড় বড় জাদুকরের জন্য অসম্ভব। তার সঙ্গীও স্বীকার করে যে সেও প্রথমবার কাউকে এভাবে ক্রিস্টাল ভাঙতে দেখল। ফ্র্যাঙ্ক বলেন যে তিনি এমন কিছু আশা করেননি ঠিকই, কিন্তু এই ধরনের অভাবনীয় কাণ্ড দেখতেই তিনি সবথেকে বেশি পছন্দ করেন। এরপর সবাই মিলে কথা বলতে থাকে। সেখানেও সবার আলোচনার বিষয় ছিল অল্টোর সেই ক্রিস্টাল ভেঙে ফেলার ঘটনা। মার্কস তখন একটি বিশেষ পেন্সিল দেখায় যাতে অনেকগুলো নম্বর লেখা ছিল। সে বলে, এই পেন্সিলের সাহায্যেই সে আগের টেস্ট পার করেছে এবং এখন লিখিত পরীক্ষাতেও এটিই ব্যবহার করবে। তারা আলোচনা করতে থাকে যে এমন কোনো ছাত্র আছে কিনা যে ব্রোঞ্জ টেস্টে পারফেক্ট মার্কস পেয়েছে। চার্লিস জানায় এটি খুবই কঠিন কাজ, তবে এমন একজন ছাত্র ছিল যে ব্রোঞ্জ, সিলভার এবং গোল্ড তিনটি টেস্টেই পূর্ণ নম্বর পেয়েছিল। ভার্মিল অল্টোকে সাহস দিয়ে বলে যে লিখিত পরীক্ষা তো তার শক্তিশালী দিক, তাই ভয়ের কিছু নেই। লিলিয়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে সে লিখিত পরীক্ষায় অল্টোর চেয়ে ভালো ফল করবেই। এরপর তারা সবাই নিজেদের সেরাটা দেওয়ার জন্য একে অপরকে উৎসাহ দেয়। এরপর দেখা যায় অল্টো আবারও ভার্মিলের থেকে মানা গ্রহণ করছে। অল্টো বলে এই সময়ে এসব করা ঠিক হবে না, কিন্তু ভার্মিল বুঝিয়ে বলে যে ক্রিস্টাল টেস্টের সময় অল্টো অনেক বেশি মানা খরচ করে ফেলেছে, তাই সে এখন শারীরিকভাবে দুর্বল। হঠাৎ কোনো বিপদ এলে সে সামলাতে পারবে না। ভার্মিল তাকে মানা দিতে থাকে, কিন্তু এরপর অল্টো খুব রেগে যায়, কারণ মানা নেওয়ার চক্করে তাদের পরীক্ষার দেরি হয়ে গেছে। যাওয়ার পথে অল্টোর পাশ দিয়ে সেই ছেলেটি যায় যে টেস্টে খুব ভালো পারফর্ম করেছিল এবং অল্টোকে খেপাচ্ছিল। অল্টো মনে মনে তার জন্য শুভকামনা জানায় যেন তার পরীক্ষাও ভালো হয়, কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় সেই ছেলেটি বাথরুমে হাত ধোয়ার সময় তার পেছনে আইলেট এসে হাজির হয়। আইলেটের মাত্র একটি আঘাতেই ছেলেটির খেল খতম হয়ে যায়। আসলে আইলেটের ওই ছেলেটির কুপন প্রয়োজন ছিল। অন্যদিকে অ্যালেনা এবং জেসিকা তলোয়ার চালানোর প্র্যাকটিস করছিল। ট্রেনিং শেষে গোসল করতে যাওয়ার সময় জেসিকা বলে, অল্টোর বিষয়ে আমার একটু অদ্ভুত লাগছে। ছোটবেলা থেকে তাদের শেখানো হয়েছে যে ডেভিলরা বিপজ্জনক এবং তাদের থেকে দূরে থাকা উচিত, কিন্তু এখন মনে হচ্ছে অল্টো এই ডেভিলকে ব্যবহার করে প্ল্যাটিনাম র্যাঙ্ক পর্যন্ত পৌঁছে যেতে পারে। অ্যালেনা তখন পাল্টা প্রশ্ন করে, তোমার কি সত্যিই মনে হয় ওই ডেভিল থেকে আমাদের কোনো বিপদ নেই? ভুলে যেও না, সে একজন ডেভিল এবং যে কোনো সময় আমাদের বিরুদ্ধে যেতে পারে। তবে আমরা যদি তাকে নিজেদের ভালোর জন্য ব্যবহার করতে পারি তাহলে সেই সুযোগ ছাড়া উচিত নয়। জেসিকা অবাক হয়ে জিজ্ঞেস করে, ভার্মিলকে দেখে তো খুব স্মার্ট মনে হয়, তবে সে কেন একজন মানুষের সাথে নিজের হৃদয় শেয়ার করলো? অ্যালেনা উত্তর দেয়, তুমি এখনও বিষয়টা বুঝতে পারোনি জেনে আমি একটু অবাকই হলাম। সত্যিটা হলো ভার্মিল অল্টোকে ভালোবাসে, আর এই ভালোবাসাকেই আমরা আমাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। এরপর দেখা যায় অল্টো এবং ভার্মিল দৌড়ে তাদের পরীক্ষার হলের দিকে আসছে। রুমে পৌঁছানোর পর অল্টো ভার্মিলকে বলে যে সে পরীক্ষার হলের ভেতরে যেতে পারবে না, তাকে বাইরেই অপেক্ষা করতে হবে। অল্টো গিয়ে তার সিটে বসে, কিন্তু তখনই দেখা যায় তার পাশের বেঞ্চে আর কেউ নয়, স্বয়ং আইলেট বসে আছে। অন্যদিকে ভার্মিল বাইরে আল্টোর জন্য অপেক্ষা করছিল। তখন পাশ দিয়ে কয়েকজন পরীক্ষার্থী যাওয়ার সময় বলাবলি করছিল যে এবারের প্রশ্ন সব থেকে কঠিন হয়েছে। তবে ভার্মিল আল্টোর ব্যাপারে একদমই চিন্তিত নয়, কারণ সে জানে আল্টো সবসময় পড়াশোনা নিয়েই পড়ে থাকে।
অবশ্য এটা ভেবে তার মাঝে মধ্যে রাগও হয় যে আল্টো এত কেন পড়াশোনা করে। পরক্ষণেই তার মনে পড়ে আল্টোর সেই কথা, সে কঠোর পরিশ্রম করছে যাতে শক্তিশালী হয়ে ভার্মিলকে রক্ষা করতে পারে। পরীক্ষার হলে আল্টো পূর্ণ মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছে এবং কোনো কঠিন প্রশ্নই তাকে আটকাতে পারছে না। কিন্তু সে লক্ষ্য করে তার পাশের জন অর্থাৎ আইলেট নাক ডেকে ঘুমাচ্ছে। এটি দেখে আল্টো অবাক হয়ে ভাবে, এর কি পরীক্ষার কোনো টেনশন নেই? তবে নিজের ভালো রেজাল্ট করার তাগিদে সে আবার খাতায় মন দেয়। পরীক্ষার শেষ 10 মিনিট বাকি থাকতে আইলেটের ঘুম ভাঙে। আল্টো মনে মনে ভাবে, প্রশ্ন তো অনেক কঠিন হয়েছে, হাতে একদম সময় নেই, এই ছেলেটা নির্ঘাত ফেল করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আইলেট সব প্রশ্নের উত্তর লিখে ফেলে। আইলেট তাচ্ছিল্য করে বলে, এবারের প্রশ্নগুলো বড্ড সহজ, 5 বছরের বাচ্চাও এগুলো সমাধান করতে পারবে। তাদের কথা বলতে দেখে শিক্ষক তাদের কড়া ধমক দেন। আইলেট আল্টোকে উদ্দেশ্য করে বলে, তুমি কেন এত বড় বড় উত্তর লিখছ? এগুলো তো এক লাইনেই শেষ করা যায়। ঠিক তখনই সেখানে একজন লোক হন্তদন্ত হয়ে প্রবেশ করে। তাকে দেখে ক্লাস টিচার রেগে গেলেও লোকটি জানায় যে তাদের একজন ছাত্রকে বাথরুমে কেউ মেরে ফেলেছে। এটি শুনে আইলেট নির্বিকারভাবে বলে ওঠে, ভাবিনি এত তাড়াতাড়ি ধরা পড়ে যাব। এর পরপরই আইলেটের একটি রোবট সেখানে আবির্ভূত হয় এবং চারিদিকে তাণ্ডব চালাতে শুরু করে। আল্টো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কি করছো? আইলেট নির্লিপ্তভাবে উত্তর দেয়, আমি আসলে তোমার শত্রু। এর পেছনে বিশেষ কোনো কারণ নেই, তবে আমাদের তোমার ওই ডিমনটাকে প্রয়োজন। এদিকে ভার্মিলও বাইরে থেকে আইলেটের উপস্থিতি টের পেয়ে যায়। অন্যদিকে ক্লাসের প্রফেসর আইলেটকে উদ্দেশ্য করে বলেন, আমার কাছে রয়্যাল ক্যাপিটালের অথরিটি আছে, তার মানে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। এটি শুনে আইলেট তাচ্ছিল্য করে বলে, তোমরা বড্ড বেশি বোরিং, এবং প্রফেসরের ওপর আক্রমণ শুরু করে। আল্টো তখন বুঝতে পারে এই সেই ছেলে যে মিস্টার অবসিডিয়ানের সাথে মিলে ভার্মিলের ওই দশা করেছিল। তবে মিস্টার ফ্র্যাঙ্ক সময় মতো এসে প্রফেসরকে বাঁচিয়ে নেন। ফ্র্যাঙ্ক আইলেটকে বলে, কেউ আমার হাত এত সহজে মচকাতে পারে না, তোমার মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। ফ্র্যাঙ্ক উত্তর দেন, আমি জানি তুমি কে, তুমি আইলেট, তাই না? এরপর জানা যায় যে আইলেট হলো সেই জিনিয়াস ছাত্র যার কথা আল্টোর বন্ধুরা বলছিল, যে ব্রোঞ্জ, সিলভার এবং গোল্ড সব টেস্টে পূর্ণ নম্বর পেয়েছিল। আইলেট হাসি মুখে বলে, ও তাহলে তুমি সেই কর্নেল ফ্র্যাঙ্ক যে ব্যাটেল ম্যাজিকে শীর্ষে থাকে, তোমার সাথে লড়তে তো আরও মজা হবে। আল্টো তখন আইলেটের ওপর আইস ম্যাজিক ব্যবহার করে এবং ভার্মিল জানালা দিয়ে লাফিয়ে এসে তাকে আক্রমণ করে। কিন্তু এই জোড়া আক্রমণের পরেও আইলেটের কোনো ক্ষতি হয় না। এটি দেখে আইলেট বিদ্রূপ করে বলে, সত্যি করে বলো তো, এই চিলগোজারা কি ভেবেছ সবাই মিলে আমাকে সামলাতে পারবে? এ কথা বলেই সে তার ট্যাঙ্ক মোড অ্যাক্টিভেট করে দেয়। বাইরে লিলিয়া আল্টোকে বাঁচানোর জন্য ভেতরে ঢুকতে চায়, কিন্তু তাকে বাধা দেওয়া হয়। তবুও লিলিয়া কোনোভাবে ভেতরে যাওয়ার চেষ্টা করে। ফ্র্যাঙ্ককে সাহায্য করার জন্য আরও কিছু জাদুকর সেখানে পৌঁছন এবং ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় লিলিয়া এবং বাকি সবাই বারবার বাইরে চলে আসছে। দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে ট্রান্সফার ম্যাজিক ব্যবহার করছিল, যার ফলে যারাই ভেতরে ঢোকার চেষ্টা করছে তারা ঘুরপাক খেয়ে আবার বাইরে বেরিয়ে আসছে। অন্যদিকে ফ্র্যাঙ্ক ব্যাটেল ম্যাজিক, আল্টো তার সুপার আইস ম্যাজিক এবং ভার্মিল তার ডেভিল পাওয়ার ব্যবহার করছিল। কিন্তু আইলেটের কামানের গোলার আঘাতে ভার্মিল মারাত্মকভাবে আহত হয়। আইলেট থামছে না, সে তার কামান দিয়ে অনবরত আক্রমণ চালিয়ে পুরো জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। অবশেষে আইলেট ভার্মিলকে কবজা করে ফেলে এবং ফ্র্যাঙ্কও গুরুতর আহত হন। কিন্তু তখনই এক অভাবনীয় দৃশ্য দেখা যায়। ভার্মিলকে ছাড়াই আল্টো সিলভার মানা ব্যবহার করতে সক্ষম হয়। সে আইলেটকে ভার্মিলকে ছেড়ে দিতে বলে এবং নিজের শক্তিতে আইলেটের ট্যাঙ্কটি ভেঙে চূর্ণ করে দেয়। আল্টো গর্জন করে বলে, আমি ওকে রক্ষা করার কথা দিয়েছিলাম। আমরা জানতে পারি আল্টো এখানে গোল্ডেন নয়, বরং সিলভার মানা ব্যবহার করছে। কিন্তু আইলেট তার বিশেষ কৌশল ব্যবহার করে আল্টোকে ধরে ফেলে। আইলেট তাচ্ছিল্য করে বলে, আমরা পুরো পৃথিবী নিজেদের মুঠোয় নিয়ে ধ্বংস করতে চাই, আর এই কাজে আমাদের ভার্মিলের মতো আরও অনেক ডেভিলের প্রয়োজন। এ কথা বলে সে আল্টোকে আছাড় মারে। এটি দেখে ভার্মিল প্রচণ্ড রাগে তার ডেভিল ফর্ম আনলক করে ফেলে। কিন্তু আইলেট তার চেইন টেকনিক দিয়ে ভার্মিলকে এমনভাবে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে যে সে নড়তে পারে না। শক্তির অভাবে ভার্মিল আবার তার স্বাভাবিক রূপে ফিরে আসে। আল্টো তখনও হার মানেনি, সে বলে সে ভার্মিলকে নিয়ে যেতে দেবে না। আইলেট আক্রমণ করতে গেলে যে বইটির ভিতর ভার্মিল বন্দী ছিল সেই বইটি হঠাৎ বেরিয়ে এসে আল্টোকে রক্ষা করে। এটি দেখে আইলেট অবাক হয়, কারণ এটি তাদের পরিকল্পনায় ছিল না। সেই বইয়ের ভিতর থেকে একটি পরী বেরিয়ে আসে। এটি সেই পরী যাকে আল্টো স্বপ্নে দেখেছিল। পরীটি জানায় যে সেই ভার্মিলকে ওই বইয়ের ভেতর বন্দি করেছিল। আল্টো অবাক হয়ে কারণ জানতে চাইলে পরীটি
পরিটি বলে তার নিজের কোনো ইচ্ছা ছিল না, বরং ভার্মিল নিজেই তাকে অনুরোধ করেছিল বন্দি করার জন্য। আল্টোর মনে পড়ে ভার্মিল বলেছিল সে অতীতে অনেক খারাপ কাজ করেছে বলে নিজেকে বন্দি করেছিল। আল্টো কি তবে মিথ্যে শুনেছিল? পরিটি ভার্মিলকে সুস্থ করতে করতে বলে ভার্মিলের জীবনে একটিই সমস্যা, আর তা হলো তার অতীতের এক ভয়াবহ স্মৃতি। সে আল্টোকে জিজ্ঞেস করে, সেই অন্ধকার অতীত জানার পরেও কি তুমি ভার্মিলের পাশে থাকবে? আল্টো দৃঢ়ভাবে উত্তর দেয়, যেদিন থেকে ভার্মিল আমার পার্টনার হয়েছে তার সব দায়িত্ব আমার। অতীতে সে কি করেছে তাতে আমার কিছু যায় আসে না, আমি জানি সে মন থেকে খুব ভালো। কথাটি বলার সাথে সাথে আল্টোর হাতে একটি চাবি চলে আসে, যা দিয়ে সে একটি পোর্টাল বা প্রবেশদ্বার খুলতে পারে। এই পোর্টালের মাধ্যমে তারা দুজনে ভার্মিলের মনের ভেতর, অর্থাৎ 550 বছর আগের অতীতে পৌঁছে যায়। সেই সময় আল্টোর দেশ বা বর্তমান সমাজ গড়ে ওঠেনি। তারা সেখানে গিয়ে দেখে ছোট এক মেয়ে দৌড়ে পালাচ্ছে। সে আর কেউ নয়, ছোটবেলার ভার্মিল। ভার্মিল তার হাতের মালাটি একজন সিস্টারকে পরিয়ে দেয় এবং তারা খুব খুশি মনে একে অপরকে জড়িয়ে ধরে। সেখানে আরও অনেক অনাথ শিশু ছিল। পরিটি জানায় এদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও তারা একে অপরকে নিজের পরিবার মনে করত। এরপর দেখা যায় ভার্মিল পরিবারের সাথে খাবার খাচ্ছে, কিন্তু সে যখন দ্বিতীয়বার খাবার চায় তাকে বলা হয় খাবার শেষ হয়ে গেছে। পরিটি বলে সেই সময় ভার্মিল ঠিকমতো পেট ভরে খেতেও পেত না, তবুও এটিই ছিল তার জীবনের সবথেকে সুখের সময়, কারণ সে তার পরিবারের সাথে ছিল। আমরা লক্ষ্য করি ভার্মিলের মাথায় ছোট শিং আছে, যা ওই সিস্টার কাপড়ের সাহায্যে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। অর্থাৎ সিস্টার জানতেন ভার্মিল একজন ডেভিল, কিন্তু অন্য কেউ তা জানত না। আল্টো পরিটিকে জিজ্ঞেস করে, ভার্মিলের যদি এত সুন্দর পরিবার থাকে তবে সে নিজেকে বন্দি করতে বলেছিল কেন? পরিটি উত্তর দেয়, সেই সময়টা ছিল অন্যরকম। তখন ডেভিলদের সবথেকে ভয়ঙ্কর মনে করা হতো এবং কিছু মানুষ ভার্মিলের আসল পরিচয় জেনে ফেলেছিল। এরপর দেখা যায় কিছু ছেলে ভার্মিলের ওপর পাথর ছুঁড়ছে এবং তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলছে। তখন ম্যাও সেখানে আসায় ছেলেরা পালিয়ে যায়। ম্যাও ভার্মিলের শিং দেখে ফেলে। ভার্মিল ভয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকলে ম্যাও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এবং বলে, চুপ করো, সব ঠিক হয়ে যাবে। তোমার বড় বোন হিসেবে আমি তোমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি। কিন্তু গ্রামের মানুষ শান্ত হয় না। তারা তাদের বাড়িতে পাথর ছুঁড়তে থাকে এবং বলে যে তারা এই গ্রামে কোনো দানবের সাথে থাকবে না। তা সত্ত্বেও ভার্মিলের ওই ছোট পরিবারটি তাকে খুব ভালোবাসত এবং কোনোভাবেই তার কোনো ক্ষতি হতে দিতে চাইছিল না। এর কিছুদিন পর সেই গ্রামে একটি মহামারী রোগ ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষের বদ্ধমূল ধারণা হয় যে এই সব কিছুর পেছনে ভার্মিলের হাত রয়েছে। কিন্তু সিস্টার সাহস নিয়ে সামনে এগিয়ে আসেন এবং গ্রামবাসীর প্রতিবাদ করে বলেন, তোমরা একটা ছোট বাচ্চার নামে এমন অপবাদ কিভাবে দিতে পারো? এই মহামারীর সাথে ভার্মিলের কোনো সম্পর্ক নেই। পরিস্থিতি খারাপ হতে দেখে ভার্মিল বলে যে তার গ্রাম ছেড়ে চলে যাওয়াই ভালো, তাহলে হয়তো সব শান্ত হবে। ম্যাও খুব ভেঙে পড়ে। সে ভার্মিলকে এক কোণায় নিয়ে গিয়ে বলে, আমি জানি তুমি খুব দ্রুত দৌড়াতে পারো, তোমাকে এই গ্রাম থেকে অনেক দূরে কোথাও চলে যেতে হবে। ম্যাও কথা দেয় যে সে শিগগিরই ভার্মিলের সাথে দেখা করার পরিকল্পনা করবে এবং তারা অন্য কোনো গ্রামে গিয়ে আবার একসাথে পরিবারের মতো থাকবে। ম্যাও কাঁদতে কাঁদতে ক্ষমা চায় যে সে তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি রাখতে পারল না। ভার্মিল তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি খুব ভালো একজন দিদি, আমি এখন বড় হয়ে গেছি, আমি নিজের খেয়াল রাখতে পারবো। পরিবারের সবাই শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরে বিদায় জানায়। পালানোর সময় ভার্মিল দেখে গ্রামের মানুষ তাকে হন্যে হয়ে খুঁজছে। তারা বলাবলি করছে যে সিস্টারই নিশ্চয়ই সেই দানবটাকে কোথাও লুকিয়ে রেখেছেন, তাই তারা সিস্টারদের বাড়িতে ঢুকে তল্লাশি চালাবে। ভার্মিল ভাবে সে যদি আত্মসমর্পণ না করে তবে তারা সিস্টার এবং অনাথ শিশুদের ক্ষতি করবে। তাই সে নিজেকে ধরা দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং গ্রামের জনবহুল মোড়ে গিয়ে দাঁড়ায়। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তা ছিল তার কল্পনার বাইরে। ভার্মিলের পরিবারের সব সদস্যকে সেই মোড়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। গ্রামের মানুষ সমস্বরে চিৎকার করে বলতে থাকে যে ভার্মিল সত্যি একটি অভিশপ্ত ডেভিল। ভার্মিল তার সিস্টারের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে ডুকরে কেঁদে ওঠে। সে চিৎকার করে বলে, দানব তো আমি, তোমরা আমার পরিবারকে কেন মারলে? প্রচণ্ড ঘৃণা আর শোকের আগুনে ভার্মিল তার ডেভিল ফর্ম ধারণ করে এবং তার সেই অনিয়ন্ত্রিত শক্তির তাণ্ডবে মুহূর্তের মধ্যে পুরো গ্রাম ছাই হয়ে যায়। এই সব কিছু আল্টো তার চোখের সামনে দেখছিল। সেই সময় অনেক মানুষকে মেরে ফেলার অনুশোচনায় ভার্মিলও নিজে কাঁদছিল।
পরীটি আল্টোকে বলে, তুমি যা দেখলে তাই ভার্মিলের আসল রূপ। সে আরও জানায় এই ঘটনার 200 বছর পর ভার্মিল নিজেকে ওই বইয়ের ভেতর বন্দি করেছিল, আর এর মাঝখানের সময়টুকুতে সে পৃথিবীর সবথেকে শক্তিশালী ডেভিলে পরিণত হয়েছিল। আল্টো বুঝতে পারে তার ভার্মিলকে জীবনে কত কষ্ট সইতে হয়েছে। ভার্মিল আল্টোকে দেখে ক্ষমা চেয়ে বলে সে জেনে শুনে এসব করেনি, সব ভুল হয়ে গেছে। আলতো তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সাথে আছি, তোমার চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। ভার্মিল তখন নিজের আসল রূপে ফিরে এসে বলে, আমি তো পুরো গ্রামকে ধ্বংস করে দিয়েছি, কেউই সত্যিটা জানলে আমাকে আর ভালোবাসবে না। আলতো তাকে আশ্বস্ত করে বলে, বিষয়টা তা নয়, আমি জানি তোমার পুরনো পরিবারও তোমার ব্যাপারে এমন খারাপ ভাবতো না। আমি জানি না এটা বলা এখন কতটা সঠিক, কিন্তু আমি আমার পুরো জীবন তোমার সাথেই কাটাতে চাই। এরপর তারা একে অপরকে কিস করে। তাদের এই ভালোবাসার টানে আইলেটের সেই জাদুকরী শিকল দুর্বল হয়ে যায় এবং তারা সেই জাদুকরী জগৎ ভেঙে বাস্তবে ফিরে আসে। আল্টো ভার্মিলকে বলে যে সে তাকে খুব পছন্দ করে এবং আল্টো থাকতে ভার্মিল কখনোই একা হবে না। আইলেট অবাক হয়ে বলে, তোমরা একটা মিথিক্যাল লেভেলের ম্যাজিক বা জাদু ভেঙে ফেলেছো, তার মানে এই লড়াই আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি মজাদার হবে। আইলেট তার রোবটকে নাইটের সাথে মার্চ করে ফেলে এবং বলে, তোমরা মনের ভেতর যা যা দেখেছো আমি এখানে দাঁড়িয়ে তাই দেখছিলাম। এখন তো বুঝতে পেরেছো একটা ডেভিল কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ডেভিল একদিন পুরো পৃথিবীকে ধ্বংস করে ছাড়বে, তাই ভালো হয় ওকে আমাদের হাতে দিয়ে দাও, আমরা আজই পৃথিবী ধ্বংসের কাজ শুরু করে দেব। আল্টো সগর্বে উত্তর দেয়, তুমি শুধু ভার্মিলের ধ্বংস করার ক্ষমতা দেখেছো, কিন্তু তুমি কি এটা দেখেছো যে সেই দুর্ঘটনার পর ওর নিজের কতটা খারাপ লাগছিল? আমি জানি ভার্মিল কোনো ভুল কাজ করতে চায়নি, তাই আমি ওকে যে কোনো মূল্যে রক্ষা করব। এরপর আল্টো এবং ভার্মিল তাদের শক্তি সক্রিয় করে। আইলেটও তার নাইট সক্রিয় করে তাদের দিকে লাইটনিং বল ছুড়ে দেয়, কিন্তু আল্টো এবং ভার্মিল তাদের জাদুকরী শক্তি একত্রিত করে এক বিশাল ক্রিস্টাল তৈরি করে যা আইলেটের নাইটকে সরাসরি ভেঙে চূর্ণ করে দেয়। আইলেট যখন পরবর্তী আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল তখনই সেখানে হেলিও পৌঁছে যায়। এই সেই মেয়ে যে বাইরে টেলিপোর্টেশন ম্যাজিক লাগিয়ে রেখেছিল, তাকে দেখেই আল্টো সব বুঝতে পারে। আইলেট হতাশ হয়ে বলে, আমাদের সময় কি এত দ্রুতই শেষ হয়ে গেল? এরপর সে পোর্টালের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এইবার হয়তো তোমরা জিতে গেছো, কিন্তু পরের বার পারবে না। এই বলে সে পোর্টাল দিয়ে অদৃশ্য হয়ে যায়। আমরা দেখি পুরো সময় ধরে সেই পরীটি পাশেই দাঁড়িয়েছিল এবং জানা যায় তার নাম ফাতিমা। ফাতিমা আল্টোকে সতর্ক করে বলে, তুমি যদি ভার্মিলের পাশে থাকো তবে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যেতে পারে, তুমি কি তার জন্য প্রস্তুত? আল্টো দৃঢ়ভাবে উত্তর দেয় যে এতে তার কোনো সমস্যা নেই। বিদায় নেওয়ার আগে ফাতিমা বলে, ভার্মিল আমার অনেক পুরনো এবং খুব ভালো বন্ধু, ওর খেয়াল রেখো। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং এলাকার টেলিপোর্টেশন ম্যাজিকটিও পুরোপুরি সরিয়ে দেয়। ভার্মিল অবাক হয়ে বলে, সে জানতই না ফাতিমা তাকে ওই বইয়ে বন্দি করেছিল। আল্টো হাসি মুখে বলে, সে যদি তোমাকে বন্দি না করতো তবে তো তোমার সাথে আমার দেখাই হতো না। এমন সময় মার্কস, চার্লিস এবং লিলিয়াও সেখানে পৌঁছে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় আল্টো জেসিকার সাথে তলোয়ার চালানোর প্র্যাকটিস করছে, যেখানে সে জেসিকার কাছে খুব মার খাচ্ছে। ক্রিসও দেখে মারতে মারতে বলে, আমি তোমাকে জেসিকার চেয়েও ভালো ট্রেনিং দেব। জাদুর লড়াইয়ে তুমি হয়তো আমাকে হারিয়ে দিয়েছো, কিন্তু হাতাহাতি লড়াইয়ে তুমি কেন? তোমার বাবাও আমার সামনে দাঁড়াতে পারবে না। আসলে আল্টো নিজেই এই কঠিন ট্রেনিং এর জন্য অনুরোধ করেছিল। জেসিকা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জাদুতে এত শক্তিশালী, তবে ফিজিক্যাল ট্রেনিং এর পেছনে এত সময় দিচ্ছ কেন? আল্টোর তখন ফাতিমাকে দেওয়া সেই প্রতিশ্রুতির কথা মনে পড়ে যে সে যে কোনো মূল্যে ভার্মিলকে রক্ষা করবে, আর তার জন্য তাকে আরো শক্তিশালী হওয়া প্রয়োজন। সে এই কথা জেসিকা এবং ক্রিসকেও জানায়। তার একাগ্রতা দেখে জেসিকা খুব ইমপ্রেসড হয়। আল্টো যাওয়ার সময় ভাবে যে যেহেতু তার কৌশলে অনেক ভুল আছে, তার মানে সেই ভুলগুলো শুধরে সে আরো শক্তিশালী হওয়ার সুযোগ পাবে। রাতে আল্টো যখন ভার্মিলের থেকে মানা গ্রহণ করছিল, সে প্রথমবারের মতো লক্ষ্য করে যে ভার্মিল তাকে দেখে খুব লজ্জা পাচ্ছে। ভার্মিল নিজেও বলে, আমাদের প্রতিদিন এভাবে করা ঠিক নয়। রাতে ঘুমানোর সময় ভার্মিল আল্টোকে বলে, তুমি আমাকে পুরোপুরি মেনে নিয়েছো, এটি আমার জন্য অনেক বড় পাওয়া। এমনকি আমাকে রক্ষা করার জন্য তুমি নিজেকে কঠোরভাবে তৈরি করছো, এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? আল্টো তাকে ভালোবেসে কিস করে এবং বলে, তোমার চিন্তা করার কিছু নেই, তুমি শুধু আমার সাথে থেকো। পরদিন স্টুডেন্ট কাউন্সিলে যাওয়ার সময় সে ভাবছিল যে নিজেকে আরো কিভাবে শক্তিশালী করা যায়। কাউন্সিলে যাওয়ার পর ইউয়া স্বীকার করে যে তাদের ভুলের কারণেই আইলেট ক্লাসরুমে আক্রমণ করতে পেরেছিল। বাকি সদস্যরাও নিজেদের ভুল মেনে নেয়। সবশেষে এলেনা আল্টোকে জিজ্ঞেস করে, ভবিষ্যতে আমাদের আরো প্ল্যাটিনাম স্কোয়ার জাদুকরদের সাথে লড়তে হতে পারে, তুমি কি তবুও কাউন্সিলে থাকতে চাও? আল্টো আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, যদি ভার্মিলকে রক্ষা করতে হয় তবে আমাকে শক্তিশালী হতেই হবে, আর তার জন্য স্টুডেন্ট কাউন্সিলই হলো সবথেকে বেশা জায়গা। অন্যদিকে দেখা যায় মার্কস তার সেই বিশেষ পেন্সিল ব্যবহার করে মাল্টিপল চয়েস প্রশ্নের সবগুলোতেই পূর্ণ নম্বর পেয়ে ব্রঞ্জ এক্সামিনেশন সফলভাবে সম্পন্ন করেছে। এটি দেখে লিলিয়াও অবাক হয়ে যায় যে মার্কসের ওই পেন্সিল আসলেই কাজ করে। এরপরই দেখা যায় ভার্মিল আবারও আল্টোর থেকে মানা গ্রহণ করছে। আল্টো এবার একটু আপত্তি জানিয়ে বলে, আমাদের প্রতিদিন এভাবে করা ঠিক নয়, কিন্তু ভার্মিল তাকে আলতো করে নিচে নামিয়ে দিয়ে বলে, আমি তো তোমার ফ্যামিলিয়ার, তাই না? আমি সবসময় তোমার সাথে থাকবো, তাই আমার এই ছোটখাটো ইচ্ছেগুলো তো তোমার পূরণ করাই উচিত। এরপর তারা দুজনে আবারও একে অপরকে কিস করে এবং এর মাধ্যমেই এই অ্যানিমেটি এখানেই শেষ হয়। এটার কোনো সিজন নেই, কাজেই আর কোনো সিজন আসবে না। যদি কখনো সিজন 2 রিলিজ হয় তখন এটার এক্সপ্লেন নিয়ে আসবো।